সন্ধ্যার আধারে দোকান বাজার হতে ভেসে আসছে আলো। কেওড়াডাঙ্গা গ্রাম পেরিয়ে দক্ষিণের ব্রিজে গাড়ি উঠতে না উঠতেই গতি কমে আসে চাকার। মাঝ বরাবর এসে থেমে যায় গাড়ি। সামনে এক আজব দৃশ্য দেখে অন্তির ভুরুদয়ে বাঁকা হয়ে আসে। ব্রিজের অপর প্রান্তে কয়েকটা বাইক আড়াআড়িভাবে রাখা। ইঞ্জিনের গর্জন আর বিদঘুটে হাসির আওয়াজে শান্ত সন্ধ্যা ভেদ করে এসে ঠেকে শ্রবণে। একদল বখাটে রাস্তা আটকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অন্তি জানালার কাঁচের দৃশ্য নামিয়ে স্থির দৃষ্টিতে দেখে যায় তাদের। দুপুরের সেই স্বাস্থ্যবান লোকটাকে দেখা মাত্র বুঝতে বাকি থাকে না এর পিছনে আসল ঘটনাটা কি। নিশ্চয়ই এসেছে তাকে উত্ত্যক্ত করতে। অন্তির থেমে যাওয়া দেখে বখাটেগুলো হাততালি দেওয়া শুরু করে। কেউ কেউ বাইকের হর্ন বাজিয়ে বিশ্রী আওয়াজ তুলে, তো কেউ কেউ শীষ বাজায়। হ্যাংলা পাতলা চেলাটা আঙুল উঁচিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিমা করে, আর এতেই মজা লুটে বাকি সব। অন্তির চোয়াল শক্ত হয়ে এলেও অভিব্যক্তিতে তা প্রকাশ করে না। হঠাৎ গিয়ার পাল্টে গাড়িটা খুব ধীর গতিতে পেছনে নিতে শুরু করে সে। আর এই দৃশ্য দেখে বখাটেদের উল্লাস দ্বিগুণ হারে বেড়ে যায়। লাড়কি ভয় পাইছে। ওস্তাদ, আপনারা দেখে তো পুরো ডরাইয়া পালাইতেছে, দেখছেন? পালাইয়া যাইব কোনে? আমার সাথে বাত্তামিজ একদম খপ কইরা ধইরা ঘরে তুলমু। যেমনকে আগাইয়া যা। অন্তি পেছাতে পেছাতে ড্যাশবোর্ডের মিটারের দিকে তাকিয়ে থাকে। চোখের মণিতে হিমশীতল এক জেদ খেলে যায় তার নীরবে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে আঁকড়ে ধরে সে। হঠাৎ এক তীক্ষ্ণ আর্তনাদে গাড়ির টায়ার পিচঢালা রাস্তায় ঘর্ষণ খেলে যায়। অন্তি এক ঝটকায় গিয়ার বদলে এক্সিলেটরে সজোরে চাপ দেয়। মুহূর্তের মধ্যে শান্ত গাড়ি পরিণত হয় হিংস্র দানবে। দিকবিদিক ভুলে হাই স্পিডে ছুটে যায় সামনের দিকে তীব্র বেগে। অদম্য গতিতে ছুটে আসা গাড়ি চোখে পড়তেই বখাটেদের উল্লাস মুহূর্তে আতঙ্কে রূপ নেয়। চোখ কপালে উঠে প্রত্যেকের কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে ওঠে, আরে আরে সইরা যা। যে যেদিকে পারে ছিটকে সরে যায়। অন্তির দৃষ্টি তখনও সোজা সামনের দিকে স্থির, সেই সাথে অবিচল। ঝড়গতিতে গাড়িটা এসে ব্রিজের জটলা কাটিয়ে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পাশের একটি বাইক আর তার উপর বসে থাকা এক বখাটে গাড়ির ঝাপটায় টাল সামলাতে পারে না। এক বিকট শব্দে বাইক সহ ব্রিজের একপাশে ছিটকে পড়ে যায়। ঝপাত করে পানিতে পড়ার শব্দ এসে শ্রবণে আঘাত করে। অন্তে একবারও পেছনে ফিরে তাকায় না, বরং রিয়ার ভিউ মিররে চোখ রেখে দেখে ছত্রভঙ্গ হয়ে যাওয়া একদল বখাটে কাপুরুষকে। বখাটেগুলো নাভিশ্বাস ফেলে ক্ষিপ্ত দৃষ্টি মেলতে দুর্দান্ত রমণীর ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। তাচ্ছিল্য মাখা চাহনিতে মাথা নাড়িয়ে স্টিয়ারিংয়ের ওপর ধরা হাতটা শিথিল করে। অতঃপর গাড়ি গতি স্বাভাবিক এনে কেওড়াডাঙ্গার ব্রিজ পেছনে ফেলে ছুটে যায় সে নিজ গন্তব্যে। রাত 10:30 বসুন্ধরা। অবশেষে ঢাকা ময়মনসিংহ লম্বা জার্নি শেষ করে কিছুটা ক্লান্ত ভাব নিয়ে নীরে ফেরে অন্তি। আজ বহুদিন পর নিজের বাসায় এসেছে সে। বিয়ের পর নানু বাসাতেই থাকছে, যদিও এর ফাঁক ফকরে শ্বশুরবাড়ি ঘুরে আসা হয়। তবে নেভিয়ান সাহেব এবং শ্বশুর সাহেবের অনুপস্থিতিতে খুব একটা সাহস পায় না ও বাসায় থাকতে। আনিশা আপু যখন যায় তখন সে সঙ্গ মেলায়। একা একা শাশুড়ি নামক আতঙ্কের সাথে থাকবে সে কখনই সম্ভব না। শাশুড়ির মুখরেখা দেখেই তার ঠোঁট মুখ শুকিয়ে আসে। সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। কখন বলে বসে, রান্না করে দেখাও তো একটু, দেখি কি রান্না পারো তুমি। অন্তির নিজ কল্পনায় এসব মনে হতেই গলা কাঠ হয়ে আসে। কি সাংঘাতিক! সামান্য চা বানাতেও যে অদক্ষ, সে করবে রান্না। জীবনে রান্নাঘরে গিয়েছে শুধু ওভেনে খাবার গরম করতে আর 2 মিনিটে নুডলস তৈরি করতে, ব্যাস। রান্নার হাতে খড়ির এখানেই সমাপ্ত ঘটেছে তার। কিন্তু কতদিন এভাবে পালিয়ে পালিয়ে থাকবে? ধরা তো পড়তেই হবে শাশুড়ি মায়ের হাতে।
পোস্ট ওয়েডিং রিসেপশন হওয়ার পর সারা জীবনের জন্য অপরিচিত লজে খুঁটি বাঁধতে হবে। আর ছাড়াছাড়ি নাই, তখন নিজের বাসা নানুর বাসা হবে অতিথি বাসভবনের মতো। বেড়াতে আসতে হবে শুধু, এর মাঝে এই কয়টা দিন যেখানে ইচ্ছে খুশি থাকো। শ্বশুর সাহেবের করা নিয়ম জারি। আরে অন্তি আপা, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি এত রাতে? রুমা আগ্রহ মাখা চাহনিতে অন্তির পিছনে বারবার উকি দিয়ে দেখতে থাকে। অন্তি স্নিকার্সের ফিতে খুলতে খুলতে মৃদু হেসে বলে, যাকে খুঁজছো সে আসেনি, আমি একা এসেছি। রুমার মুখ ছোট হয়ে যায় সেই মুহূর্তেই। মিনমিনে স্বরে বলে, একটু ভাইজানেরে আনবা না? আমাকেও কি দেখার শখ জাগে না? একা একাই বিয়ে করে নিলা, কিছু কইলাম না। এখন একটু জামাই দেখুন, তাও দেখবার দিতেছ না তুমি। আরে আমি কিভাবে দেখতে দিচ্ছি না? উনি ঢাকায় থাকলে তো আসবে। কোন গেছে? রাঙামাটি, ওখানে জব করে। বড়লোকের বিয়ার মাথামুন্ড নাই। কোন দিয়ে কেমন করে বিয়ে হইয়া যায় কিছু বুঝি না। তার চেয়ে আমাকেই ভালো। গায়ে হলুদ, বিয়া, বৌভাত, ফিরুনি সব একেবারে নিয়ম মাফিক হয়। কোনো নড়চড় নাই। কত শখ আসিল তোমার বিয়া খামু, লাল শাড়ি ফিনমু, কিচ্ছু হইল না। রুমার কণ্ঠে একরাশ আফসোস। অন্তি শু ক্যাবিনেটের উপর রাখা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে করতে বলে, আমি নিজেই তো জানতাম না আমার বিয়ে। তোমার ভাইজানের মাথায় সেদিন ভূত চেপেছিল, জোর করে বিয়ে করিয়েই ছেড়েছে। তোমার প্রথম বিয়ের সময় তো আমি আসিলাম না, তাই ভাইজানরে দেখবার পারি নাই। এখন খাইর যাচ্ছে মনে, অন্তি আপার জামাই দেখমু। ও আপা, ভাইজান বলে মেলা লম্বা, চেহারা স্রোত দেহার মতো। অন্তি ভেতরে যেতে যেতে বলে, এলে দেখো, কিন্তু দয়া করে আমার প্রথম বিয়ে এই শব্দটা দূর করো। তুমি যেভাবে প্রথম বিয়ে করো, আমার নিজেরই মনে হয় আমি দ্বিতীয় বিয়ে করেছি। ওই হইল না বলবা না। আচ্ছা কমুনা নেও। গুড। বাবা আছে বাসায়? হয় আছে, যাও। অন্তি গলার স্কার্ফটা ঠিকভাবে নিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। মনে মনে কঠিন প্রতিজ্ঞা করে, আজকে বাবার সাথে কথা বলার সময় নিজেকে খুব শান্ত রাখবে, কোনো প্রকার চিল্লাপাল্লা করবে না। ধৈর্য ধারণ করে শান্তশিষ্ট হয়ে পুরোটা সময় থাকবে। কথা শেষে যেটাই হোক না কেন কোনো প্রকার ভাঙচুর করবে না। বাবা বকা দিল চুপচাপ হজম করে যাবে। সবকিছু মিলিয়ে যে করেই হোক কিছু তথ্য বাবার থেকে জেনে নিয়েই ছাড়বে কৌশলে। লিভিং রুমে সোফায় বসে চা পান করতে করতে ফোন দেখছেন নওশাদ সাহেব। চোখের চশমা একদম নাকের ডগায় এসে ঠেকেছে তার। অন্তি গুটি গুটি পায়ে তার সম্মুখ বরাবর সামনের সোফাটায় এসে বসে। আশেপাশে মিসেস মিথিলা নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, বাবা ভালো সময় এসেছে। এই মহিলা থাকলে জীবনেও কথা বলতে দিত না। বাবা, নওশাদ সাহেব মেয়ের ডাককে চোখ তুলে তাকান। হঠাৎ অন্তির উপস্থিতিতে সে খানিকটা অবাক হয়। ফোনে মগ্ন হয়ে থাকার দরুন খেয়ালই করেনি সামনে কেউ এসে বসেছে। তুমি? হঠাৎ? মাত্র এসেছি। নওশাদ সাহেব তৎক্ষণাৎ ব্যস্ত চোখে পিছু ঘুরে তাকাতেই অন্তি ধীর গলায় বলে, আমি একা এসেছি। হঠাৎ কি মনে করে এই বাসায়? অন্তি চায় খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিতে, কিন্তু এই মুহূর্তে একটুখানির জন্য তার মেজাজ ছুটে যায়। কপাল ভাঁজ করে বলে, এই বাসায় মানে আমি কি আসতে পারি না? আমি সেটা বলিনি। বিয়ে করেছো, এখন তো শ্বশুর বাড়ি আসল বাড়ি। এতদিন তো দেখাই মেলেনি তোমার, একটা বার তো খোঁজও নাওনি। বড় হয়ে গিয়েছো, বিয়ের মতো সিদ্ধান্ত একা একা নিতে পারো। খোঁজ নিয়ে আর কি হবে? বাবাকে পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করনি। অন্তি মলিন হাসে, তিক্ত গলায় বলে, বড় আমি 13 বছর বয়সী হয়েছি, তখন থেকে নিজের সব সিদ্ধান্ত নিজে নিয়েছি। দেখার মতো বলার মতো অনেকেই ছিল, তখন কিন্তু কেউ দেখেনি, কেউ সামান্য ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়নি। আজ এত আশ্চর্য হওয়ার কি আছে? খারাপ কিছু তো করিনি। মেয়ের ধারালো প্রত্যুত্তরে নওশাদ সাহেবের মুখে গম্ভীরতার ছাপ এসে নামে। এর পাল্টা জবাব না থাকার দরুন থমথমে কণ্ঠে বলেন, কিছু বলতে চাও? টাকা লাগবে?
টাকার কথা শুনে অন্তি স্থির দৃষ্টিতে ঠোঁটে বক্র হাসি ঝুলায়। আক্ষেপ মাখা সুরে বলে, কত সহজে টাকার কথা বলো তুমি বাবা, যেন মনে হয় হাতের ময়লা। অবশ্য ঢাকা শহরের টপ বিজনেসম্যান তুমি, টাকা থাকাটাই স্বাভাবিক, কিন্তু এই টাকার জায়গায় একটাবার যদি একটু স্নেহের কথা বলতে, আর অ্যাটেক্ট এ বিট মোর লাইক এ ফাদার, দ্যাটস অল আই এভার ড্রিমস অফ। অনুশোচনার এক করুণ সুর নওশাদ সাহেবের বুকে হালকা এসে লাগে। অন্তির চোখে চোখ রাখেন তিনি, যে চোখে হঠাৎ করে ফুটে ওঠে দুর্বলতার ছাপ। অন্তি দীর্ঘশ্বাস ফেলে বলে, এনিওয়ে আই অ্যাম গেটিং ইমোশনাল ওভার দ্যান নাথিং। যেটা জানতে চাই আর কি আমা। নওশাদ, তোমাকে কখন থেকে কল করছি, রিসিভ করছো না কেন? মিসেস মিথিলার ক্ষুব্ধ কণ্ঠে বাবা মেয়ের কথোপকথন থেমে যায়। অন্তি চোখ তুলে তাকাতেই দেখতে পায় তার অপছন্দের মানুষ হাজির। আগুনের স্ফুলিঙ্গ সাথে নিয়ে হাজির হয়েছে একেবারে। ও সরি, ফোন সাইলেন্ট ছিল। মিসেস মিথিলা অন্তিকে দেখে আরো মেজাজ চড়ান। বাবা মেয়ের এমন শান্ত হয়ে কথা বলাটা তার চোখে এসে লাগে। এমনটাতে তো সে অভ্যস্ত নয়, সব সময় তো দেখে এসেছে বাবা মেয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। আজ হঠাৎ কি হলো? এই মেয়ে কৌশল করে নওশাদকে হাতের মুঠোয় করে নিচ্ছে না তো? মিসেস মিথিলার মনে আতঙ্ক ও সুরের বিন বাজে। পরিস্থিতি বানচাল করতে তেজালো গলায় বলেন, রুমে এসো, অফিসের ফাইলগুলো ফাইনাল চেক দিতে হবে। আচ্ছা তুমি যাও, আমি আসছি, এক্ষুনি যেতে হবে। নওশাদ সাহেব আবারও ফোঁস করে ফেঁসে যান বউ আর মেয়ের মধ্যে। যতই এই কঠিন পরিস্থিতি এড়াতে চান, ততই সেটা তার মুখোমুখি এসে দাঁড়ায়। আচ্ছা আসছি আমি। মিসেস মিথিলা গলার স্বর চড়িয়ে বলেন, তুমি এক্ষুনি যাবে আমার সাথে। উপায়ন্তর পায় না নওশাদ সাহেব, বউয়ের কাছে বরাবরই কাবু সে। সোফা ছেড়ে উঠে দাঁড়ান তিনি ঝামেলা এড়াতে। অন্তির দিকে তাকিয়ে ভারী গলায় বলেন, পরে শুনবো তোমার কথা। অন্তি এতক্ষণ ধরে চুপচাপ নিজের ধৈর্যের পরীক্ষা দিয়ে এসেছিল, কিন্তু এ পর্যায়ে আর সম্ভব হয় না নিজেকে চুপ রাখার। যত চায় একটু সহজ হতে, পরিস্থিতি তত আরও জটিল হয়ে ওঠে। কোনোভাবেই তাকে সহজ হতে দেয় না। একইভাবে উঠে দাঁড়ায় সে, নিজের রাগকে সংবরণ করতে পারে না, যার দরুন কর্নারে রাখা কাঁচের একখানা শোপিস হাতে তুলে ছুঁড়ে মারে ওয়াল শোকেসের কাঁচ বরাবর। সেই সাথে মিসেস মিথিলার দিকে তাকিয়ে ক্রোধান্বিত গলায় চিৎকার করে বলে, নো নিড। হনহনিয়ে নিজের রুমে চলে যায় সে। তার যাওয়ার পথে তাকিয়ে থেকে ছোট করে নিঃশ্বাস ফেলে রুমা। হাতে বেলচা আর ঝাড়ু নিয়ে সে আগে থেকে রেডি। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার স্যাপার এ বাসায়, কারণ যেদিনই অন্তি আপা বড় সাহেবের মুখোমুখি হবে সেদিনই এমন ভাঙচুর হবে, এটা নিশ্চিত। ম্যাডাম, আপনার কত কই কাঁচের জিনিসপত্র বাইরে রাখবেন না, এত গুঁড়ো গুঁড়ো জিনিস পরিষ্কার করন যায়? মিসেস মিথিলা নিরুত্তর হয়ে সদ্য ভাঙা কাঁচের দিকে এক পলক তাকিয়ে সোজা চলে যায় কক্ষে। নওশাদ সাহেব রুমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, অন্তি যেদিন বাসায় আসবে সেদিন সব কাঁচের জিনিস তুলে রাখবি, তাও একটু মাইয়াটার সাথে ভালো কইরা কথা কইবেন না বড় সাহেব। নওশাদ সাহেব রুমার প্রশ্নে কিয়ৎক্ষণ চুপচাপ থাকে, অতপর থমথমে মুখরেখায় বিনা জবাবে প্রস্থান নেয়। কাঁচ তুলতে তুলতে রুমা ব্যঙ্গাত্মক হেসে মনে মনে বলে, টাকার খাতা পুরি, এগুলোর জীবন কয়, সংসার এগুলো, একদিকে বউ মাইয়া একদিকে দূর, তার চেয়ে আমাকে ঘুরে ঘরে অগাধ শান্তি। নিজ রুমের লাইট অফ করে অন্ধকার করে শুয়ে আছে অন্তি। শাওয়ার শেষে ভেজা চুলগুলো অমন করে লেপটে আছে বালিশের সাথে, টপ টপ করে জল ঝরছে সেখান থেকে। বালিশের কভার ভিজে একাকার, তবুও নড়াচড়া নেই এই মেয়ের। অন্তি আপা, এই নাও। অন্তি বালিশ হতে মুখ উপরে তোলে। অন্ধকার কক্ষে রুমার হাতে অস্পষ্ট কিছু একটা দেখে কপাল কুঁচকে বলে, কি এটা? তোমার নামে একটু আগে পার্সেল আইছে, স্নেহা আপা তুলে দিল। আমার পার্সেল? হয়। রুমা অন্তির হাতে পার্সেল তুলে দিয়ে চলে যায়। চঞ্চল রমণী মুখের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো দু হাতে সরিয়ে বেড ল্যাম্পের হলদে আলো জ্বালায়।
সদ্য আলোতে চোখ পিট পিট করে তাকায় সে বর্গাকৃতির মোড়কে বাঁধা পার্সেলটার দিকে। হাতে নাও মাত্র খুলতে শুরু করে, পুরো মোড়ক খোলা শেষ হতে না হতেই অন্তির দৃষ্টি স্থির হয়ে যায় অনিয়ন পিঙ্ক কালারের টিস্যু সিল্কের একখানা শাড়ির ওপর। মস্তিষ্ক ঠাওর করতে পারে না হঠাৎ এত সুন্দর শাড়ি কোথা থেকে উদয় হলো তার কাছে। চক্ষুজোড়া সরু করে সে হাত বুলায় শাড়িটার ওপর। শাড়ির বর্ডারে ঝকমক করছে সোনালি রঙের কারচুপির কাজের। কালারটা এত সুন্দর, শাড়ির প্রতি একরাশ অনীহা থাকা মেয়ে পর্যন্ত মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে থাকে সেদিকে। অন্তি শাড়ির আঁচল দেখতে ভাঁজ খোলা মাত্র একটা সাদা কাগজের চিরকুট খুঁজে পায়। কৌতূহলী চোখে তৎক্ষণাৎ সে হাতে তুলে নেয়, লাইটের আলো বাড়িয়ে দিয়ে চিরকুট খোলার আগেই বুকের মধ্যে ধুকপুক আওয়াজ শুরু হয়ে যায় তার। নেভিয়ান সাহেব একটা সুঘ্রাণ অনুভব করে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। টালমাটাল অবস্থায় সে চিরকুটটা খুলে চোখ বোলাতে শুরু করে। ইংরেজিতে গোটা গোটা অক্ষরে লেখা চিরকুটটা পড়ে শেষ করা মাত্র অন্তির মুখে রৌদ্রকমল হাসি ফোটে। আজকে সারাদিনের ক্লান্তি ঝঞ্ঝাট এক লহমায় দূর হয়ে যায় তার। ফুটন্ত মেজাজে ফুরফুরে স্নিগ্ধ হওয়া বয় চিরকুট শাড়ি বুকের ওপর হয়ে চিত হয়ে শুয়ে পড়ে সে। উপরিপানে তাকিয়ে মিহিসরে বলে, আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ, আমার মতো মাথা গরম মেয়ের লাইফে তুমি এমন একজন ঠান্ডা মানুষ পাঠিয়েছ। এই মানুষটা না এলে আমি শিওর বাকি জীবন আমার একাই কাটাতে হতো। কাকে বিয়ে করতাম, কাকে মেরে টেরে নাক ফাটিয়ে দিতাম কে জানে। বাট দিস ম্যান ইজ টোটালি ডিফারেন্ট, টু মাচ অ্যাডোরেবল। এই মানুষটাকে অনুভব করলেই আমার ভিতরে সমস্ত রাগ ক্রোধ বরফ হয়ে যায়। আমি নিজেই নিশ্চল হয়ে যাই। এজন্য বোধহয় এত কিছুর পরেও তুমি আমার জন্য তাকে রেখেছিলে কৃতজ্ঞ। সাথে ধন্যবাদ নেভিয়ান সাহেব, এই মুহূর্তে মাথা ঠান্ডা করার জন্য এটা ভীষণ প্রয়োজন ছিল। নাও আই এম টোটালি ওকে। অন্তির মতো ভদ্রমেয়ী হয় না, এক্স্যাক্টলি লাইক অ্যান এয়ার কুলার। আপনার নিমন্ত্রণ গ্রহণ করা হলো। 4 সেপ্টেম্বর সন্ধ্যা লগ্ন রাঙামাটিতে পাহাড়ের বুক চিরে সূর্য ডুবেছে বেশ কিছুক্ষণ হলো। কাপ্তাই হ্রদের শান্ত পানি এখন চাঁদের আলো গায়ে মাখার অপেক্ষায়। অন্ধকার রাতে আকাশের পানে তাকালে ঝকঝকে চাঁদের আভাস পাওয়া যায়। আর একটু পরে হয়তো তার রোশনাই পুরো পৃথিবীর বুকে দিবে ছড়িয়ে। ঘাটির অফিসার্স লাউঞ্জ চত্বর আজ আলোকসজ্জায় সেজেছে। প্রবেশ পথ থেকে শুরু করে বাগান পর্যন্ত ছোট ছোট মরিচ বাতি দিয়ে সাজানো। চারদিকে পাইন গাছ আর পাহাড়ের ঠান্ডা হাওয়ায় ভেসে আসছে বুনো ফুলের সুগন্ধ। জমকালো রাতের বিস্তর আয়োজনে মুখর চারিপাশ। নৌবাহিনীর শৃঙ্খলা অনুযায়ী সময়ের গুরুত্ব অপরিসীম, তাই অনুষ্ঠানও শুরু হয় একদম নির্ধারিত সময়ই। অফিসার্স লাউঞ্জের প্রধান ফটকে প্রবেশপথের দুই পাশে ঐতিহ্যবাহী লন্ঠন আর তাজা রজনীগন্ধা দ্বারা সজ্জিত। ঠিক মাঝখানে রিসিভিং লাইনে দাঁড়িয়ে আছেন ঘাটির সিনিয়র অফিসার ক্যাপ্টেন মুত্তালিব আকন্দ এবং তার পাশে স্ত্রী আরমিনা হক। হাসি মুখে সবাইকে জানাচ্ছেন স্বাগতম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং একা। শি ইজ অন দ্য ওয়ে ঢাকা টু রাঙামাটি ফ্যাক্টস। ও সাচ এ লং ডিস্টেন্স। ইয়েস স্যার। মুত্তালিব সাহেবের সাথে হ্যান্ডশেক শেষে সিক্ত সম্মানী দৃষ্টিতে মিসেস আরমিনা হকের সঙ্গে কুশলাদি বিনিময় করে। অতঃপর সরাসরি চলে যায় ভিতরে। অন্তির জন্য লম্বা সময় ধরে অপেক্ষা শেষে একাই আসতে হয়েছে অনুষ্ঠান কেন্দ্রে, কেননা নির্ধারিত সময় উপস্থিত থাকা আবশ্যক তাদের। শিখদের পরনে সাদা উইং কলার শার্টের সাথে কালো টাই, শার্টের উপরে গাঢ় কালো রঙের মেজ জ্যাকেট। জ্যাকেটের সামনে ডাবল ব্রেস্টেড স্টাইলে সোনালি বোতাম লাগানো, কাঁধ থেকে ঝুলানো সোনালি রঙের কার্ড। বুকের বাম পাশে শোভা পাচ্ছে মিনিচার মডেলগুলো।
যার তার দীর্ঘ পরিশ্রম, সাহস আর বিভিন্ন অপারেশনের সাফল্য স্বীকৃতি। ফুল স্লিভ হাতায় দুটো মাঝারি চওড়া সোনালি ফিতা এবং মাঝখানে একটি সরু সোনালি ফিতা রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডারের স্বীকৃত র্যাঙ্ক ইনসিগনিয়া, যেটা তার মধ্যে স্পষ্ট প্রতিফলিত হয়ে উঠেছে। কানের ওপরের অংশের সাথে সাথে ঘাড়ের চুলের অস্তিত্ব নেই বললেই চলে। আর্মি শেপে কাটা চুলগুলো একদম সুবিন্যস্ত করে ছাটা, ক্লিন শেপ, মুখরেখা তার শান্ত গম্ভীর, সব মিলে একদম পরিপাটি লুকে হাজির লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাজ আহমেদ সিক্ত। মাই গুডনেস, ডেশিং বয় একা, ভাবি কই? আদনান, নিবিড়, মাইয়াদের একসাথে প্রফুল্ল গলার মৃদু চিৎকারে সিক্ত স্থির দৃষ্টিতে তাকায়। দু পকেটে হাত ঢুকিয়ে শান্ত গলায় বলে, সিঙ্গেল কমিটির সদস্যের সাথে দেখা করতে এলাম। ব্যাটা অপমান করতে এসেছে। ভুলে যাস না, গত বছরের লেডিস নাইটে তুইও সিঙ্গেল ছিলি, আমাদের সাথে পুরোটা সময় কাটাইছস, আফসোস কইরা বলছস একটা যদি বউ থাকতো। নাও আই এম ডুয়েল, পরিষ্কার বাংলায় বিবাহিত পুরুষ আমি। অল্প কিছু সময় পর তোদের চোখের সামনে দিয়ে কাপল হয়ে ঘুরে বেড়াবো। অরেঞ্জ জুস প্রি অর্ডার করে রাখলাম, ঠিক মতো সার্ভ করবি। আদনান মুখ গম্ভীর করে সিক্তের কথায় ভিতর হতে দীর্ঘশ্বাস টেনে বলে, এইবারই শেষ। নেক্সট লেডিস নাইটে আমি আর আমার ওয়াইফ হব মধ্যমণি। সিঙ্গেল জীবনের পরিসমাপ্তি এই লেডিস নাইটেই ঘটতে চলেছে। তোদের দেখে দেখে অরেঞ্জ জুস পিলাবো। বেটা, তোরা তো বউ নিয়ে হাজির হবি আর আমি বউ বাচ্চা সহ হাজির হব। এত ফাস্ট কিভাবে? নেক্সট ভ্যাকেশনে বিয়ে করতে চলেছি, ভাবি ঠিকঠাক? মাইয়াত লাজুক হেসে বলে, দেখা দেখি চলছে। ইয়েস। সি বেটা, তুই তো নষ্ট হয়ে গেছস। দেখা দেখি করস মানে? শিট বেটা, শেষ আজ সিঙ্গেল বলে। তিনজনের লেগ পুলিংয়ে মাইয়াদের লাজুকভাবে দূর হয়ে যায়। উল্টো ভাবার তো বুঝতে পেরে মুখরেখা গম্ভীর করে শক্ত গলায় বলে, নষ্ট মস্তিষ্কে নষ্ট চিন্তা ভাবনা ঘুরে তোদের শুধু আমি ফ্যামিলি থেকে মেয়ে দেখা দেখির কথা বলছি। আমার বাপ মা মেয়ে দেখতেছে বেটা শালারা। কুল মাইয়াত সাহেব, উত্তেজিত হবেন না। তোমরা উত্তেজিত করো কেন? ভুল করে ফেলছি, আজকে উত্তেজিত হবে তো শুধু সিক্ত সাহেব তার স্ত্রীকে পেয়ে। নিবিড়ের সুর টেনে টেনে কথার ভঙ্গিমায় সিক্তের ঠোঁটের কোণে ঈষৎ হাসি দূর হয়ে যায়। মাইয়াদের থেকে তীর ঘুরে এসে আবারও তার দিকে। নিবিড় আদনানের ভাবভঙ্গিমা দেখে থমথমে কণ্ঠে বলে, শাট আপ, আই এম এ পারসন অফ রিফাইন্ড ক্যারেক্টার। আমি জানি কোথায় সীমাবদ্ধতা বজায় রাখা উচিত। ও রিয়েলি? ডেফিনেটলি। তোরা তোদের কাজ কর, গেস্টদের টেক কেয়ার করা বাদ দিয়ে এখানে ঘাপটি মেরে আসিস রিপোর্টিং করব। আদনান আশেপাশে সুন্দরী রমণীগণের দিকে তাকে আফসোসের বাণী উগড়িয়ে বলে, বিবাহ করে ভাব নিচ্ছ বন্ধু, এই দিন আমাদেরও আসবে। তবে সারা বছর কামলা খাটির জন্য আজকেও খাটবো? এটা হতেই পারে না। স্যারদের থেকে এজন্য দূরে দূরে আসি, সামনে গেলেই তো অর্ডার। নেভির রুলস রেগুলেশন ব্রেক করা হচ্ছে আজকের দিনের জন্য। নো রুলস নো রেগুলেশন। ডিনারের মূল পর্বে যাওয়ার আগে লাউঞ্জের খোলা লনে চলে আড্ডা আয়োজন। ফুলের সাজে সজ্জিত স্টেজে নেভি ব্র্যান্ড হতে ভেসে আসছে মৃদু ইনস্ট্রুমেন্টাল গান। ওয়েটাররা ধবধবে সাদা ইউনিফর্ম পরে ট্রেতে করে অ্যাপেটাইজার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অফিসাররা একে অপরের সাথে পেশাগত আলোচনার বদলে মেতে উঠেছে পারিবারিক গল্পে। সেলফি, ছবি তোলার মাঝে হাসি খুশি এক মনোরম পরিবেশ পাহাড়ের নিস্তব্ধতাকে যেন প্রাণ ফিরিয়ে দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আকাশের চাঁদের উপস্থিতি সজাগ হয় চোখ ঝলসানো দুতিতে। মাখো মাখো কাপ্তাই হ্রদের পানি। ঘড়ির কাঁটা ঠিক যখন 7:40 এসে ঠেকে, ঠিক তখন সাদা রঙের গাড়ি এসে থামে মূল ফটকে। ড্রাইভার গাড়ি হতে নেমে দরজা খুলে দিতে একটু সময় নিয়ে সাদা স্টোনের উঁচু হিল জুতো সামলে বের হয়ে আসে এক সুন্দর রমণী। গায়ে জড়ানো অনিয়ন পিঙ্ক কালারের শাড়ির সাথে ম্যাচিং
হাফ স্লিভ ব্লাউজ, আঁচল ঠিক করতে করতে বাম হাতে সাদা কাঁচের চুড়িগুলো ঝনঝনি ওঠে তার। কাঁধ অবধি ছড়ানো চুলগুলোর মাঝে লুকোচুরি খেলে যায় কানে থাকা ডাস্টি পিঙ্ক স্টোনের ইয়াররিংস। মুখরেখায় হালকা মেকআপের টাচ, ঠোঁটে পিঙ্ক লিপ গ্লস। ব্যাস এতটুকুতে লাবণ্য ছড়িয়েছে মিসেস ফাইরাজ সিক্ত। অন্যদিকে বন্ধুদের সাথে চলছে জমজমাট আড্ডা। এরই ফাঁকে ড্রিঙ্কস করার জন্য বেভারেজ কর্নারে এসে দাঁড়ায় সিক্ত। চলমান কথার মাঝে সাবলীল ভঙ্গিতে কাঁচের গ্লাসে কোক ঢালে সে। আদনানের একটা কথায় হাসতে হাসতে প্রতিক্রিয়া জানাতে মুখ তুলে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে প্রতিক্রিয়া জানাতে পারে না। তার চোখ গিয়ে হুট করে থামে অদূরে এক অপ্সরার পানে। ঠোঁটের বিস্তরা হাসি তার এক লহমায় শূন্যতে পরিণত হয়। আশ্চর্য বিমোহিত দৃষ্টি তার পুরো অভিব্যক্তিতে ছেয়ে যায়। সাবলীল ভঙ্গি হুট করে হয়ে ওঠে অশান্ত। হাত হতে ফসকে যায় কোকের ক্যানসহ গ্লাস। ছিটকে গিয়ে লাগে নিবিড়ের মেজ ড্রেসে। কাঁচের পাটাতন তরলে হয়ে ওঠে একাকার। হোয়াট দ্য ব্রো, কি করলে এটা? সিক্তের হুঁশ ফেরে নিবিড়দের অস্ফুট স্বরের আর্তনাদে। চোখ ফিরিয়ে তাকাতে দেখতে পায় বেচারা বন্ধু তড়িঘড়ি করে ইউনিফর্ম পরিষ্কার করতে ব্যস্ত হয়ে উঠেছে। বেভারেজ কর্নারে থাকা ওয়েটার সহ আদনান মাইয়াত সবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ড্যামেন, আই লস্ট মাই কন্ট্রোল। সিক্ত নিজেকে সংযত করে, পকেট হতে টিস্যু বের করে নিবিড়ের দিকে বাড়িয়ে দিয়ে নিজে একটা টিস্যু দিয়ে হাত মুছে নেয়। আড়ষ্ট চাহনিতে তাকে বলে, এক্সট্রিমলি সরি ব্রো। কি হয়েছে তোর? সর্বনাশ। সিক্ত আর কথা বাড়ায় না। নৌঘাটিতে তার অপসরার প্রথমবারের মতো স্বাগত জানাতে দৃঢ় পায়ে হেঁটে চলে যায় সেদিকে। আদনান, নিবিড়, মাইয়াত একই সাথে ঘুরে তাকায় পিছনে। সিক্তের যাওয়ার পথে চোখ রাখতে দেখতে পায় লেফটেন্যান্ট কমান্ডারের সর্বনাশের কারণ। এই ব্যাটা নিজেকে করবে নিয়ে কন্ট্রোল। আনবিলিভেবল। প্রশস্ত কাঁধ টান টান রেখে দৃঢ় পদরেখায় নিজের স্মার্টনেস ধরে রাখল। ভিতরে ভিতরে অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি হয়েছে সিক্তের। শীতল চোখে তার নির্নিমেষ দাপিয়ে বেড়াচ্ছে অস্থিরতা। অন্তিকে প্রথমবারের মতো শাড়িতে দেখে নিঃশ্বাস বোধহয় আসার উপক্রম বন্ধ হওয়ার। নিজেকে ছন্নছাড়া হিসেবে প্রকাশ করা কঠিনভাবে মানা জন্য খোলসে আবদ্ধ রেখেছে। অদম্য চিত্তে প্রেয়সীর ঝলসানো রূপ দেখে তাকে কেটে ছিঁড়ে ক্ষত করে তুললে অনায়াসে গলৎকরণ করে যায় চক্ষুর আড়ালে। উত্তাল সমুদ্রের ভয়ানক ঢেউ যে পুরুষের হৃদয় কাঁপে না, নীল জলরাশির অশান্ত রূপও যাকে বিভ্রান্ত করে তুলতে পারে না, সেই পুরুষের হৃদয় এসে থমকে যায় এক শাড়ি পরিহিত রমণীর পদধূলিতে। বিভ্রান্ত হয়ে দিকবিদিক ভুলে যায় সে। অস্থিরতার কবলে পড়ে নিঃশ্বাস বোধ হয়ে আসে তার, রোধ হয়ে আসে। সূক্ষ্ম পরাজয়ে অকপটে আত্মসমর্পণ করে তার অর্ধাঙ্গিনীর কাছে। অন্তির কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত সিক্তের একবারের জন্য চোখের পলক পড়ে না। দৃষ্টিতে তার শান্ত গভীরতা এবং পরম নির্ভরতা মেশানো থাকে একইভাবে। ঠিক 2 কদম সামনে এসে দাঁড়াতে অন্তি তার চাহনি সরিয়ে সামান্য মাথা নিচু করে ফেলে। নেভিহান সাহেবকে দেখা মাত্র তার বুকের ভেতরে ধীরে ধীরে মাদল বাজতে শুরু করেছে। লোকটাকে এত পারফেক্ট ম্যান হতে বলেছে কে? সে কি জানে তাকে কতটা সুদর্শন লাগছে আজকে? বেহায়া মন তাকে দেখে এই চক্রে হুঁশ না হারালে হয়। থ্যাংক ইউ সো মাচ মিসেস ফাইরাজ সিক্ত, আই এম গ্রেটফুল আপনি এসেছেন। প্রতিটি সেকেন্ড আপনার অপেক্ষায় ছিলাম। ঠান্ডা নির্মেদ স্বরে সিক্ত সুকৌশলে অন্তির সামনে সে দাঁড়িয়ে বাম হাত বাড়িয়ে দেয়। অন্তি প্রবল জড়তার মাঝে চোখ তুলে নেভিয়ান সাহেবের চোখে চোখ রাখে। শিথিল চোখ জোড়ার মাঝে নিজেকে বন্দি করতেই খানিকটা ব্যস্ত হয় সে। নেভিয়ান সাহেবের এই বরফ শীতল চাহনি তাকে তার আড়ষ্ট মাখা বেড়াজাল হতে কাটিয়ে আনে। নির্ভরতার এক প্রবল আশ্বাস সে খুঁজে পায় তার নেভিয়ান সাহেবের মাঝে। অন্তিশিক্তের বাম হাতের তালুতে এক পলক সে ঠোঁট চেপে মৃদু হাসে, অতবার বাড়ানো হাতে হাত না রেখে সরাসরি আলতো করে জড়িয়ে ধরে
বাম কনুই। সিক্ত তার চড়ুই পাখির নিজ হতে এমন মিষ্টি সম্মোহন দেখে ঠোঁটের কোণে যৎসামান্য হাসি ফুটিয়ে তোলে। ভিতরে বহমান অস্থিরতার মাঝে হিমেল হাওয়া এসে লাগে, সন্তর্পণে আগলে নেয় নিজের সঙ্গে তার আদুরে চঞ্চলাবতীকে। অন্তিকে প্রোটোকল অনুযায়ী সোজা ক্যাপ্টেন স্যারের কাছে নিয়ে আসে সিক্ত। স্যার এবং তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে সম্ভ্রম চিত্তে ভারী গলায় বলে, স্যার, মিট মাই ওয়াইফ সুবাহানা মেহবুব অন্তি। I apologized for her delay due to the road condition. It's okay. কেমন আছেন অন্তি? ফাইন স্যার, আপনারা কেমন আছেন? উই আর অল ফাইন, বাট একটু আপসেট। আমাদের ইউনিটের লেফটেন্যান্ট কমান্ডার এভাবে না জেনে সুপিসারে বিয়ে করে ফেলল। এটা কিন্তু ভারী অন্যায় সিক্ত। এরকম সুইট একটা বউ পেয়ে আমাদের ভুলে গিয়েছে, তাই না? মিসেস আরমিনা হকের কথায় সিক্ত মৃদু ঠোঁট প্রসারিত করে বলে, পোস্ট ওয়েডিং রিসেপশনে এখানে হবে ম্যাম। আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন। এখানে মাই গড, অ্যাপ্লিকেশন করেছ? 2-1 দিনের মধ্যেই করে ফেলবো। মুত্তালিব সাহেব স্ত্রীর সঙ্গে সহমত মিলিয়ে প্রফুল্ল গলায় বলেন, আমি তোমার ফর্মাল অ্যাপ্লিকেশনের অপেক্ষায় রইলাম। ডোন্ট ওয়ারি, ইজিলি গ্র্যান্ডেড করে ফেলবো। থ্যাংক ইউ স্যার। সৌজন্যমূলক কুশলাদি বিনিময় শেষ করে সিক্ত এবার অন্তিকে নিয়ে যায় তার বন্ধুদের সাথে সাক্ষাৎ ঘটাতে। আদনান, মাইয়াদ, নিবিড় সহ কিছু কাপল ফ্রেন্ডের সাথে পরিচয় পর্ব করিয়ে দেয় তাকে। সিক্তের মুখে প্রত্যেক কথার বারবারে মাই ওয়াইফ শব্দটা আলাদাভাবে সঞ্চারণ ঘটায় অন্তির দেহে। বিয়ের পর একজন মানুষ স্বত্বাধিকারী হওয়ার সুন্দর এক অনুভূতি তাকে ঘিরে ধরে আষ্টে পৃষ্ঠে। একটা মানুষ তার নারীকে এতটা সম্মান দিতে পারে জানা ছিল না অন্তির। আলাপনে মিউজিকের তালে তালে রাত যখন একটু গভীর হয় তখন মেস স্টুয়ার্টদের ঘণ্টাধ্বনিতে সবাইকে ডাইনিং হলের দিকে আহ্বান করা হয়। জমজমাট আসর ছেড়ে সবে অগ্রসর হয় ডিনার পার্টিতে যোগ দিতে। সুবিশাল ডাইনিং টেবিলটা দেখার মতো। লম্বা টেবিলের ওপর রূপালী মোমদানি, তাজা ফুল এবং নিখুঁতভাবে সাজানো ন্যাপকিন। প্রত্যেক অফিসের জন্য নির্দিষ্ট আসনে নাম লেখা কার্ড রেখে দেয়া। সিক্ত অন্তিকে নিয়ে ধীর পায়ে এসে উপস্থিত হয় ডাইনিংয়ে। সুকায়দায় চেয়ার টেনে অন্তিকে বসে অতঃপর নিজে বসে পাশে। বসামাত্র তার সর্বপ্রথম চোখ যায় অন্তির পায়ে থাকা উঁচু হিলটার দিকে। কপাল সামান্য ভাঁজ হয়ে আসে তার। শাড়ির কারণে এতক্ষণ সে খেয়ালই করেনি বিষয়টা। তুমি কমফোর্টেবল ফিল করছো? হ্যাঁ, কেন? এত উঁচু হিল পরেছ কেন? এগুলো তো তোমার পা কেটে যায়। রিল্যাক্স, আজকে কাটেনি। লেট মি চেক। সিক্ত চেয়ার ছেড়ে উঠার আগে অন্তি খপ করে তার খামসে ধরে হাত চুপি সারে। চোখের ইশারায় তাকে বসার ইঙ্গিত দিয়ে ফিসফিস করে কণ্ঠ নামিয়ে বলে, খবরদার উঠবেন না আপনি, চুপচাপ বসুন। বলছি তো আমি একদম ঠিক আছি। সিক্ত অন্তির চোখ পাকানো দেখে যৎসামান্য হাসে, শান্ত স্বরে বলে, বি ইজি, কেউ কিছু বলবে না, আমি জাস্ট দেখবো তোমার পা কেটেছে কিনা। অন্তির মুখরেখায় কপাট রাগ এসে ভেড়ে দাঁতে দাঁত চেপে ধীর গলায় বলে, নাইফ দেখতে পাচ্ছেন, একদম কাউন্টার অ্যাটাক করবো বলে দিচ্ছি, চুপচাপ বসুন। এইভাবে কেউ থ্রেট দেয় হাজব্যান্ডকে? আমি দেই আমার হাজব্যান্ডকে। সিক্ত অন্তির করা হুকুম জারিতে আর দ্বিরুক্তি করে না, সোজা হয়ে বসে সে। তবে একটু পরে আবারও ঘাড় ঘুরিয়ে চোখে চোখ রেখে বলে, শাড়ি ক্যারি করা কষ্ট হয়ে যাচ্ছে তোমার না? ফার্স্ট টাইম? কষ্ট হচ্ছে তো তাহলে? কালকে ফুল ডে প্র্যাকটিস করেছি, খালামণি শিখিয়ে দিয়েছে ক্যারি করা, সত্যি কষ্ট হচ্ছে না। অন্তি হতাশায় মাখা চাহনি নিক্ষেপ করে সিক্তের দিকে। মিহিস্বরে বলে, আল্লাহ, দয়া করে আমাকে নিয়ে এত ভাববেন না প্লিজ, আমি একদম ঠিক আছি। শাড়ি পরেছে আমি, মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনার, এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? সিক্ত ঠোঁট ফুঁড়ে নিভৃতে দীর্ঘশ্বাস ফেলে, ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে উচ্চারণ করে, সিরিয়াস নয় ম্যাম, আমি আপনাকে শাড়িতে দেখে পাগল হয়ে যাচ্ছি। ডিনার শুরুর আগে কিছু রুলস মেনটেন করা শেষে মেস প্রেসিডেন্ট অর্থাৎ ক্যাপ্টেন মুত্তালিব অনুমতি দেন খাওয়া শুরু করার। একাধিক আইটেমে সজ্জিত রাজকীয় টেবিলে মেইন কোর্স হিসেবে স্থান পেয়েছে সমস্ত রিচ ফুড,
কাচ্চি বিরিয়ানি, মাটন পোলাও, চিকেন রোস্ট, মাটন রেজালা, কাপ্তাই লেকের ফিশ ফ্রাই সহ আরও অনেক খাবার। বাহারি সুঘ্রাণে এত রকম মেনু চোখের খোরাক জাগালে অন্তির খাওয়ার প্রতি বিশেষ একটা মনোযোগ সৃষ্টি হয় না। লং জার্নি করার ফলে ভারী খাবারের প্রতি আগ্রহ তার কমে গিয়েছে বেশ। অবশ্য ক্ষুধা না লাগার আরেকটা বিশেষ কারণ হচ্ছে আশাপথে বারবারে গাড়ি বিরতি। কতবারই যে গাড়ি থামিয়ে এটা সেটা সে খেয়েছে, সেটা সাক্ষী ড্রাইভার আঙ্কেল। মনে মনে হয়তো সে একটু বিরক্তই হয়েছে, তবে তার হাসি হাসি মুখে তেমন বিরক্ত ভাব ফুটে ওঠেনি। অন্তি সব খাবার জোর করে হলেও শেয়ার করছে তার সাথে। মিলে ঝিলে খেতে খেতে বিরতি দিতে দিতে অবশেষে পৌঁছেছে রাঙামাটি। এদিকে নেভিয়ান সাহেব জানে জ্যামের কারণে হয়তো দেরি হয়েছে, কিন্তু চঞ্চল পাখি যে সহজভাবে বা স্থির হয়ে কোনো কাজ করে না এটা হয়তো বেমালুম ভুলে গিয়েছে। হুইচ ডিশেস? প্লেন পোলাও, 1 চিকেন রোস্ট। অন্তির পছন্দ অনুযায়ী খাবার সার্ভ করে দেয় শিখতে, তবে চিকেন রোস্টটা সে নিজের পাতে রেখে শুধুমাত্র প্লেন পোলাও আর স্যালাড তার পাতে সার্ভ করে দেয়। অন্তি নেভিয়ান সাহেবের কার্যকলাপ বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে শিখত চোখের পাতায় আশ্বস্ত করে নির্মেট স্বরে বলে, ফর্কের ওপর এক্সট্রা প্রেশার ক্রিয়েট করতে হবে না তোমাকে, গেট আপে এমনিতে অনেক প্রেশারে আসো, এটাই হ্যান্ডেল করো আপাতত। আমি মাংস ছিঁড়ে দিছি, তুমি কমফোর্টেবল খেতে পারো। অন্তি পারে না অবাক হতে, বিস্ময়ে তার দু চোখে ঢেউ খেলে যায় সঠিক পুরুষের যত্ন। ভালোবাসা যে ভয়ানক রকমের সুন্দর হয় এটা সে তার নেভিয়ান সাহেবকে না দেখলে হয়তো কোনো দিন জানতেই পারত না। ওনার প্রত্যেকটা কাজ তার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছে, বুঝে দিচ্ছে তার ভালোবাসার গভীরতা ঠিক কতখানি সুউচ্চ। তবে কি আমি প্রাউডলি বলতে পারি, মাই গট এ রিয়েল জেন্টলম্যান ইন মাই লাইফ। অন্তির আনন্দ মস্তিষ্ক ঝড় তুলে অভিবাদন জানি বলে, ইয়েস ডেফিনেটলি, তুমি বলতে পারো। পুরোটা সময় সিক্ত দক্ষ হাতে সুন্দর করে অন্তির পাতে মাংসগুলো ছাড়িয়ে দিতে থাকে। নিজে ঘর ফাঁকে ফাঁকে শতবার জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা, খেতে পারছে কিনা। অন্তি নিজে জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে ওঠে। টুকটুক করে খেতে খেতে তার সুপুরুষ সাহেবের মিষ্টি যন্ত্রণা উপভোগ করতে থাকে। আশেপাশে চক্ষু বুলে এসে নেভিয়ান সাহেবের মতো সব অফিসারেরা একই ভঙ্গিমায় ডিনার করছে। প্রত্যেকের কাজ একদম নিখুঁত, অথচ এতক্ষণ সে নিজে ফর্ক দিয়ে মাংস ছাড়াতে গেলে লন্ডভন্ড করে ফেলত। পারে না এমন নয়, পারে, কিন্তু ধৈর্য নেই বিন্দুমাত্র। এত স্কিল ফলো করে কাজকর্ম তার পোষায় না। ডিনারের রাজকীয় আপ্যায়ন শেষে কালচারাল কর্নারে সমবেত হয়েছে সবাই। পাহাড়ি বুনো ফুলের সুগন্ধ আর মৃদু ঠান্ডা হাওয়া বইছে। মঞ্চে তখন আলোকসজ্জার খেলা। নেভির নিজস্ব ব্যান্ড দল তাদের বাদ্যযন্ত্র নিয়ে তৈরি। ড্রামস, কিবোর্ড আর ইলেকট্রিক গিটারের ঝংকারে চারপাশ মুখরিত। স্টেজের সামনে সারিবদ্ধভাবে সাজানো গোল টেবিলে অফিসারেরা তাদের লেডিদের নিয়ে বসেছেন। পরপর দুটো গান গাওয়া হয়ে যাওয়ার পর অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে মঞ্চে আগমন ঘটে স্থানীয় পাহাড়ি নৃত্যশিল্পীদের। রঙিন পোশাক, কোমরবন্ধনী, পায়ে নূপুর সব মিলিয়ে শুরু করে তাদের নাচের মুদ্রণ। অন্তিমুগ্ধ চোখে তাকিয়ে দেখে যায় তাদের নাচ, চোখে মুখে তার তীব্র উচ্ছ্বাস। পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে ঘুরে বেরিয়েছে সে। তাই পাহাড়িদের কালচার তার খুব প্রিয়, মানুষগুলোকে খুব আপন লাগে। টিস্যু সিল্কের পাতলা শাড়ি ভেদ করে হঠাৎই উদরে এসে ঠেকে শক্ত হাত। অন্তির পুরো শরীর বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় ঝাটকা খেয়ে যায়, গোল গোল চক্ষু জড়ায়। সঙ্গে সঙ্গে স্টেজ হতে দৃষ্টি সরিয়ে তাকায় সে নেভিয়ান সাহেবের দিকে। অস্ফুট স্বরে কাঁইকুই করে ওঠে, কিন্তু নেভিয়ান সাহেবের সেদিকে বিশেষ ভ্রুক্ষেপ নেই। শাড়িতে আবৃত উদর সে দখল করে নেয় বিশেষ কায়দায়। খানিকের দূরত্ব ঘুষিয়ে নিজের কাজে রাখে তার ছুরি পাখিকে। অন্তি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে থাকে। সারণ বলার মতো ভুল সে মোটেই করবে না। এর আগে রিসিপশনের দিন সারণ বলার কারণে তাকে একদম
কোলে তোলার ব্যবস্থা করে ফেলেছিল। এখন যদি বলে আরও কাছে টেনে নিবে, এই লোককে যেটা না করবে সেটাই বেশি করে করবে। রিস্ক মোটেও নেওয়া যাবে না। কুল অন্তি কুল। ওনার লজ্জা কম থাকতেই পারে, বাট তোর তো লজ্জা আছে। এতগুলো মানুষের সামনে জামাইয়ের কোলে উঠে বসার চেয়ে যেমন আছিস তেমনই থাক চুপচাপ। আর হ্যাঁ, অভ্যাস কর নেভিয়ান সাহেবের হাতের স্পর্শকে মুখস্থ করে ফেল, কারণ এই স্পর্শ তুই তার কাছে থাকলে অবধারিত। জীবনের প্রথমবার একজন পুরুষের সরাসরি উদরে হাত অন্তিকে রাঙা পুতুলের ন্যায় আবিষ্ট করে তোলে। নেভিয়ান সাহেবের হাতের স্পর্শটাকে সে নিজের কাছে স্বাভাবিক করার প্রাণপণ চেষ্টা করতে গিয়ে গাল লাল করে ফেলে। কান দিয়ে ছোটে গরম ধোয়া, উপায়ন্তর না পেয়ে স্টেজে চলমান নৃত্যের দিকে মনোযোগী হয় সে। কিন্তু এরই ফাঁকে চোখ পড়ে তার নেভিয়ান সাহেবের দিকে, যিনি কিনা ফোনে স্ক্রলিংয়ে ব্যস্ত। অন্তির কপাল কুঁচকে আসে, নীরবতা ভেঙে মৃদুস্বরে বলে, ফোনে কি করছেন? প্রোগ্রাম দেখুন। ইটস ওকে, মানে মেয়েদের নাচ তোমরা মেয়েরা দেখো। অন্তির একটু সময় লাগে শিখতে কথাটা ধরতে। যখন সে কথার মর্মার্থটা বুঝতে পারে তখন তার ঠোঁটের কোণে বয়ে যায় প্রাণচঞ্চলা এক হাসি। ঠোঁটের ওপর ঠোঁট চেপে সে তার হাজব্যান্ডের লয়ালিস্ট রূপ দেখে নীরব হাসে। আপনি কি বোঝাতে চাইছেন আপনি আমাতেই লকড? সিক্ত ফোন হতে দৃষ্টি তুলে ঠোঁট বাঁকিয়ে স্মিত হেসে বলে, ম্যাম আপনি ফ্যানেল ভিশন সম্পর্কে জানেন? সরি, আই হ্যাভ নো আইডিয়া। ফ্রম এ সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, ফ্যানেল ভিশন হলো এক ধরনের সুন্দর অন্ধত্ব, যেখানে আপনি অন্ধ নন কিন্তু আপনি আপনার অতি প্রিয় মানুষকে ছাড়া আর কাউকে দেখতে পান না। দেখার ক্ষমতা আপনার নেই। মন যখন কোনো কিছুর প্রতি চূড়ান্তভাবে বিমোহিত হয় তখন চোখের মণি থেকে শুরু করে মস্তিষ্কের নিউরন পর্যন্ত সব কিছু একটি সুড়ঙ্গের মতো কাজ করে। সেই সুড়ঙ্গের শেষ প্রান্তে থাকে শুধুমাত্র একজন মানুষের প্রতিচ্ছবি। যেখানে পৃথিবীর সব কিছু ঝাপসা হয়ে যায়, শুধু সেই মানুষই উজ্জ্বল হয়ে ধরা দেয়। আর এটা হচ্ছে ফ্যানেল ভিশন। আরও কি ভেঙে বুঝাতে হবে? অতি ধীরভাবে মাথা নাড়িয়ে বুঝে সে বুঝতে পেরেছে। ঠোঁটের কোণে প্রস্ফুটিত হাসিটাকে ধরে রেখে সে সামনে ঘুরে তাকায়, মনে মনে আফসোস করে বলে, আমার মতো পাগল ছাগলের কপালে এমন কঠিন মস্তিষ্কের পুরুষ কিভাবে এলো? এর বিপক্ষে লড়াই করা মানে হার নিশ্চিত। অথচ দেখলে মনে হয় পানির মতো সহজ একটা মানুষ, যাকে সহজেই পড়ে ফেলা যায়। আদতে কি সে সহজ? মোটেই না। কিন্তু ওনার ভালোবাসাটা এত সুন্দর কেন? এত সুন্দর হতে কে বলেছে? আমার নিজেরই তো হিংসা হচ্ছে ভীষণ। পরপর 2-3টে নাচ শেষে আদনানের কণ্ঠ আয়ুব বাচ্চুর সেই তুমি গানটার পুরো আসরটাকে জমিয়ে তোলে। তার সাথে তাল মিলিয়ে গেয়ে ওঠে সবাই। গিটারে গিটারে ছন্দ আঁকে প্রত্যেকের হৃদয়। সেই সাথে তো রয়েছে বন্ধুদের একাগ্র সমর্থন। গান শেষ হতে না হতেই করতালির জোয়ার ভেসে আসে। আদনান গিটার রেখে সঞ্চালকের কাছে কিছু একটা বলতেই সঞ্চালক নরম হেসে সমর্থন জানায়। সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমাদের সামনে গান গাইবে লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাজ সিক্ত। প্লিজ ওয়েলকাম লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাজ সিক্ত অন স্টেজ। সিক্ত অন্তি একসঙ্গে অপ্রস্তুত হয়ে ওঠে। নেভিয়ান সাহেব গান গাইতে জানে ঠিক, কিন্তু আজকে গান গাওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার। পিছনে বন্ধুদের দিকে তাকাতেই সবাই থেকে স্টেজে ওঠার জন্য চিয়ার আপ করা শুরু করে। সব যে তাদের পরিকল্পনা তা বুঝতে বাকি নেই। আদনান স্টেজ হতে নেমে সরাসরি সিক্তের কাছে এসে দাঁড়ায়। সিক্ত ততক্ষণে উঠে দাঁড়িয়ে পড়ে। পিঠ চাপড়ে আদনান ক্ষীণ গলায় বলে, তুই যে সুন্দর গান গাস, এটার ডেমো দেখবে আজকে ভাবি। গো ম্যান। স্টেজের ওপর নীল আর হালকা বেগুনি আলোর মৃদু আভা। সিক্ত নিয়ন্ত্রিত ভঙ্গিতে স্টেজে উঠে প্রস্তুত করে রাখা চেয়ারে বসে। সুসঙ্গত কায়দায় বা পা চেয়ারের নিচের পাদানিতে রেখে ডান পা মেঝের দিকে আলতো করে সরিয়ে দেয়। কোলের ওপর তার প্রিয় অ্যাকুস্টিক গিটার। মাইক্রোফোনটা সামান্য নিচু করে নেয় সে। অতঃপর
গিটারের তারে আঙুল ছুঁয়ে টিউনিং চেক করে সরাসরি চোখ রাখে অন্তির দিকে। সুর তোলে এক মিষ্টি গানের। স্টেশনের কোণে এক প্রহরে ভরাট গলায় প্রথম পঙ্গতি উচ্চারণে করতে বন্ধু মহল হতে ভেসে আসে প্রবল উচ্ছ্বাস। আদনান মাইয়াদের চিয়ার আপ করার দারুণ ভঙ্গিমা, সেই সাথে অন্তির চাপা প্রাণ উন্মাদনা। সিক্ত গান গাওয়ার মাঝে মৃদু হেসে চোখ সরিয়ে নেয় তার চুরি পাখির থেকে, গিটারের তারে দৃষ্টি নিবদ্ধ করে গাইতে থাকে। দেখেছিলাম আমি তোমাকে, দাঁড়িয়েছিলে তুমি নীল শাড়িতে, ভাবছিলে কি যেন আনমনে। নীলচে আকাশ ধূসর কালো, মেঘে ঢেকে যায়, শহর জুড়ে বৃষ্টি এসে তোমায় ছুঁয়ে যায়। ধরো না আমার এই হাত, বলো না হবে কি আমার, করবো না চোখের আড়াল তোমাকে কখনো। বলো না মনে কি রাখবে একটু ভালো, আমাকে বাসবে। বলো না থেকে কি যাবে পাশেই চিরকাল। রাজ্যে হলো ভারী জোনাকি সারি সারি, আকাশে হাজার তারার মেলা, তোমায় ভেবে ভেবে যাই লিখে যাই ছন্দে সাজানো গানের মালা। তুমিও কি একটু ভাবো, মাঝরাতে আমাকে খোঁজো, একটু করে আমাকেও কি তুমি ভালোবাসো। ধরো না আমার এই হাত, বলো না হবে কি আমার, করবো না চোখের আড়াল তোমাকে কখনো। বলো না মনে কি রাখবে একটু ভালো, আমাকে বাসবে। বলো না থেকে কি যাবে চিরকাল। সুরের মূর্ছনায় গান শেষ হতেই ভেসে আসে করতালি। হাততালি দিতে দিতে ক্যাপ্টেন সাহেবকে লেডিসহ অনেকেই ঘুরে থাকে অন্তির দিকে। মিষ্টি হাসিতে ফের লজ্জায় ডোবায় চলন চঞ্চল পাখিটাকে। অন্তি নিজেকে চক্ষু আড়াল করতে মাথা নিচু করে ফেলে তৎক্ষণাৎ। চোখ বন্ধ করে কপালে মৃদু ভাঁজ ফুটিয়ে ঠোঁট প্রসারিত করে। শব্দহীন হাসে। গানের প্রতিটা লাইনে নেভিয়ান সাহেব তাকে ছুঁয়েছে প্রশ্ন, আর সে উত্তর খুঁজতে তার টালমাটাল অবস্থা। প্রত্যেককে বুঝেছে গানের সুরে তাকে এমন প্রশ্ন করার ধরন। এত লজ্জা সে রাখবে কোথায়। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে যায়। অফিসার্স কোয়ার্টারের দিকে দুজন মানবী হেঁটে চলেছে গভীর মৌনতা অবলম্বন করে। গটগট করে শব্দ ভাঙছে অন্তির পায়ের হিল। লং টাইম ধরে ভারী সাজগোজে ক্লান্ত হয়ে উঠেছে রমণী। আর সায় দিচ্ছে না শরীর। জীবনের প্রথম সারির পড়ার অভিজ্ঞতা খুব একটা মন্দ না হলেও এ পর্যায়ে এসে সে হিমশিম খেয়ে ওঠে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। সিক্তের কোয়ার্টারের কাছাকাছি আসতেই সে পায়ের হিল খুলে ফেলে নিমিষেই। হাতের পাঁচটা সিক্তের দিকে বাড়িয়ে দিয়ে শাড়ির কুঁচি ধরে সে ঢুকে পড়ে বাসার অভ্যন্তরে। সিক্ত অন্তির ফেলে যাওয়া হিল জোড়া হাতে তুলে নেয়। এক হাতে পার্স, অপর হাতে হিল নিয়ে প্রবেশ করে তার রাজ্যে। জায়গায় জায়গায় জিনিস রেখে সে তার কালো জ্যাকেট টাই খুলে কাবার্ডে রেখে দেয়। পরনে থাকে সাদা ফর্মাল শার্ট, কালো প্যান্ট। স্লিপ ফোল্ড করতে করতে সে বেডরুমে আসতেই দেখে অন্তি আয়নায় দাঁড়িয়ে ইয়াররিংস খুলতে ব্যস্ত। হাতে থাকা কাঁচের চুড়িগুলো ইতিমধ্যে খোলা হয়ে গিয়েছে। কানের ইয়াররিংস খোলা শেষে শাড়ির আঁচল কাঁধে তুলে নেয় সে। দু হাতে উঁচুতে রেখে চুলমুঠো করে খোপার ন্যায় পেছাতে থাকে। অন্তির বিমোহিত এই রূপ সিক্তের বুকে ভয়ঙ্কর প্রলয় তোলে। চোখ সরিয়ে এনে সে লম্বা করে শ্বাস টেনে নিজেকে দমায়। ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে আবারও থমকে দাঁড়ায় সে। হাতের ঘড়ি খুলে সিটকে ফেলে দেয় এক নিমিষে। ধুরশালা, বিয়ে করেছি আমি, বউ আমার, এত ফর্মালিটির কি আছে। কন্ট্রোল মাই ফুট। অন্তির কিছু বুঝে ওঠার আগেই ঝড়ো গতিতে কক্ষে প্রবেশ করে সিক্ত। চড়ুই পাখির কোমর পেঁচিয়ে সরাসরি পাঁজা কোলে তুলে নেয় তাকে। রুমের লাইট নিভিয়ে হলদেটে রঙের ডিম লাইট জ্বালিয়ে চলে আসে বেডের কাছে। নেভিয়ান সাহেবের এহেন কাণ্ডে চমকে ওঠে অন্তি। চোখ বড় বড় করে বলে, কি করছেন আপনি? সিক্ত কোনো প্রকার জবাব না দিয়ে নরম বেডে অন্তিকে শুয়ে দিয়ে তার ওপর দখলদারিত্ব করে। অন্তির গলার মাঝে মুখ ডুবিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে সম্মোহিনী গলায় বলে, শাড়ি পরে আমাকে পাগল করে ফেলেছ তুমি, এখন চুপচাপ সহ্য করো। অন্তির শরীর হিম হয়ে আসে নিজ শরীরের ওপর। নেভিয়ান সাহেবের অগাধ বিচরণে গলায় ঘাড়ে অনবরত ওষ্ঠের ছোঁয়াতে নিজেকে সামলাতে
বেড কভার খামচে ধরে সে। অন্যদিকে সিক্ত অজস্র চুমুতে অন্তির গালের কাছে এসে থামে, প্রবল বেগে শ্বাস ফেলে অশান্ত চোখে তাকিয়ে বলে, 36 দিন দূরে ছিলে তুমি আমার থেকে। 36 দিন তোমাকে চুমু খাওয়া থেকে বঞ্চিত ছিলাম আমি, তাই রুলস অনুযায়ী 36টা চুমু তোমার পাওনা এখন। 36টা চুমু, এই রুলস কে বানালো? তোমার হাজব্যান্ড। দিন অনুযায়ী চুমু কাউন্ট করা হবে। অন্তি অসার ভঙ্গিতে শুকনো ঢোক গিলে বলে, 2-3 মাস হলে 60 to 90। অন্তি ঠোঁট ফুঁড়ে কিছু একটা বলতেই সিক্ত আঙুল থেকে বারণ করে, মাথা নাড়িয়ে কথা বলতে নিষেধ করে, নিজ কাজে মত্ত হয়। পুরো মুখরেখা জুড়ে গুনে গুনে 36খানা চুমু খায় সে। তার চুরি পাখির ভালোবাসার প্রবাল দ্বীপে ভেসেছে অন্তি। হার মেনে নেয় এই মানুষটার পাগলামির কাছে, নিজেকে ছেড়ে দেয় তার কবলে। সিক্ত তার হিসেব মতো চুমু শেষ করে অন্তির কপালে কপাল ঠেকায়। দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ে। সদ্য চুমুর ঝড় সামলে অন্তি নাজুক দৃষ্টি রাখে তার নেভিয়ান সাহেবের ওপর, কিন্তু তার নেভিয়ান সাহেবের দৃষ্টি তখন গোলাপি রঙা ওষ্ঠের দিকে। কপালের সাথে কপাল, নাকের সাথে নাক মিলিয়ে সিক্ত শীতল চোখে অন্তির পারমিশন নেয়ার জন্য তাকাতি অন্তি চোখ বুজে ফেলে। সিক্ত পেয়ে যায় নীরব অনুমতির আভাস। এক ঝটকায় অন্তিকে কোলে তুলে নিজের বুকের ওপর নিয়ে আসে সে। চঞ্চল পাখিটাকে নিজের বুকের মধ্যে আচ্ছাদিত করে আলতো হাতে মেদহীন পেট হতে শাড়ি সরিয়ে ফেলে। মাতাল পবনে নিমজ্জিত হওয়ার আগ মুহূর্তে দু হাতে নরম তুলতুলে উদরের সর্বত্র আঙ্গুলের গাঢ় ছোঁয়ায় নেতিয়ে পড়া রমণীকে পাগল প্রায় করে তোলে। প্রগাঢ় উন্মাদনায় গোলাপি ওষ্ঠ দুটোকে নিজের ওষ্ঠের সাথে নিয়ে আসে সিক্ত। তপ্ত নিঃশ্বাসে মুখরিত হয়ে ওঠে দুটো প্রাণের স্পন্দন। অন্তি টাল সামলাতে না পেরে সিক্তের চুলের মাঝে আঙুলগুলো ডুবিয়ে দেয়। সিক্তের অবাধ বিচরণ ততক্ষণে এসে ঠেকে কোমরে, পিঠের আশেপাশে তীব্র অনুরাগে গভীর ভালোবাসায় নিজের নিয়ন্ত্রিত খোলস ছেড়ে মিশে যায় সে তার কোমল নারীর মাঝে। উত্তাল ঢেউয়ের চূড়ান্ত পর্যায়ে বেডসাইড ল্যাম্পের আলোয় নিভে যায়। ভালোবাসার পর্দা ঢেকে দেয় তাদের আলিঙ্গনের মিষ্টি মুহূর্তটাকে। দুজন মানব মানবী হারিয়ে যায় নিজেদের মাঝে অতল স্পর্শের অভিসারে। পাহাড়ের কোল ঘেঁষে কুয়াশা মোড়ানো সদ্য ওঠা সূর্যের আলোর দেখা মিলছে ধীরে ধীরে। সেপ্টেম্বরের আবহাওয়া কিছুটা ঠান্ডা, শিনশিনে বাতাসে মাখা। ব্যস্ত নগরী ঢাকাতে শীতের কোনো আভাস না মিললেও পাহাড়ের এই দেশে সকাল রাতে শীত শীত রব নেমেছে বেশ। কলকাকুলি শীতল বায়ু একটা হলেও গায়ে কাঁপন ধরিয়ে দিয়ে যায়। অফিসার্স মেস সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে গুটিসুটি পাকিয়ে গ্যালারিতে বসে আছে অন্তি। পরনে তার কালো রঙের হুডি, সঙ্গে জিন্স। দুহাত পকেটে ঢুকে চুপচাপ খেলা দেখে যাচ্ছে তার নেভিয়ান সাহেবের। ঘুম ঘুম রেশ তার চোখে মুখে লেপে আছে। এখনই বেডে মাথা রাখলে নির্নিমেষ ঘুমিয়ে পড়বে, কিন্তু বিধিবাম নেভিয়ান সাহেব জোর করে তুলে নিয়ে এসেছে এখানে তাকে। ভোরবেলার আবহাওয়া উপভোগ, শরীরচর্চা, নানাবিধ জ্ঞান দিতে দিতে ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। ডিফেন্সের ব্যাটারদের এই এক সমস্যা, এরা এতটাই নিয়ম শৃঙ্খলা প্রবণ যে আরামের ঘুমটাকেও অনায়াসে তুচ্ছ তাচ্ছিল্য করে। স্বাস্থ্য ফিটনেস ঠিক করা জীবনের মূল মন্ত্র, অথচ এসব নিয়ম শৃঙ্খলাতে কি এই চঞ্চল চুরি পাখির পোষায়? উডেন ফ্লোরের ওপর সাদা ঝকঝকে ফ্ল্যাট লাইটের আলো প্রতিফলিত হচ্ছে, চারিদিকে সুশৃঙ্খলার ছাপ। দেয়ালের এক পাশে সারি সারি ট্রফি সাজানো, অন্য পাশে বিশাল গ্যালারি, আর সেই গ্যালারির প্রথম সারিতে বসে আছে এই রমণী। সামনে ব্যাডমিন্টন কোর্টের মাঝখানে দাঁড়িয়ে আছে সিক্ত। পরনে তার কালোর ওপর নেভির লোগো বসানো ফিটের টি শার্ট আর হাঁটুর আঁক অবধি অফ হোয়াইট শর্টস প্যান্ট, পায়ে স্পোর্টস শু, হাতে রয়েছে ইয়োনেক্স র্যাকেট। বেশ কিছুক্ষণ যাবত খেলার দরুন কপালের অগ্রভাগ বেয়ে ঝরছে বিন্দু বিন্দু শ্বেতকণা, তবে
তাতেও প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ সে। বিপরীত দিক হতে ছুটে আসা শাটল কক ধীর স্থিরভাবে রিসিভ করলেও পাল্টা আক্রমণের প্রচণ্ড ক্ষিপ্ত। পাল্টাপাল্টি হাই ভোল্টেজ মোমেন্ট জোরালো শট আসা মাত্র ব্যাক হ্যান্ডে সেটা ফিরিয়ে দেয় সে। ন্যানো সেকেন্ডের মাথায় ফের আক্রমণাত্মক শট এলে বাতাসের বুক ছিঁড়ে পেশি টান পেশি বলে স্ম্যাশ করে সোজা শাটল কক কোর্টের কর্নারে পৌঁছে দেয়। ও নাইস ম্যান, গুড জব, ক্লিন হিট। গ্যালারির আরেক মাথায় দাঁড়িয়ে আছে আদনান মাইয়াত, তাদের হাতেও র্যাকেট, টি শার্ট ঘামে ঝরানো। শিখদের পয়েন্ট বাড়তেই ভেসে আসে তাদের মৃদু স্বরে উল্লাসধ্বনি। অন্যদিকে নিজের ঝুলিতে পয়েন্ট বাড়া মাত্র সিক্ত স্বাভাবিক ভঙ্গিতে হাত দ্বারা কপালের ঘাম মুছতে মুছতে আবারও প্রস্তুত হয়। এক পলক অন্তির দিকে তাকিয়ে দেয়ালে বড় ঘড়িটির দিকে তীক্ষ্ণ নজরে সময় বলে সে লিডিং 14-11 নাও। নিবিড়ভাবে পয়েন্ট উল্লেখ করে দিয়ে যৎকিঞ্চিত বাঁকা হাসি সিক্ত প্রতিদ্বন্দ্বী নিবিড় ঘামে ভেজা হাতে কপাল মুছতে মুছতে নেটের দিকে এগিয়ে আসে। শাটল কক রিসিভ করে অন্তির দিকে এক নজর চেয়ে ধীর গলায় বলে, বউ পাশে থাকলে আমারও এনার্জি লেভেল ডাবল থাকতো, শরীরে চার্জ নাই জন্য মিস হচ্ছে, আস্তে মার ব্যাটা শালা। ফের শুরু হয় তাদের আক্রমণাত্মক খেলা। ধোপধাপ শব্দে ফ্লোর কেঁপে ওঠা দেয়। অন্তি নেভিয়ান সাহেবের দিকে তাকিয়ে চুপিসারে দীর্ঘশ্বাস ফেলে। লেডিস নাইটের পরদিন অর্থাৎ কালকে ছিল তার ডিউটি। পুরো দিন ডিউটি শেষে আজ শুক্রবার ছুটির দিন, কোথায় কি একটু সারাদিন ঘুমাবে তা নয়, একদম কাক ডাকা ভরে উঠেছে। খেলার জন্য উঠেছে, তাকেও টেনে টুনে নিয়ে এসেছে। নেভিয়ান সাহেবের জায়গায় যদি সে থাকতো, উইকলি হলিডেতে পুরো দিন বিছানায় পড়ে থাকতো, উঠতই না। ভোরের আবহাওয়া, শরীরচর্চা তো অনেক হয়েছে। একঘেয়েমিতা কাটাতে পকেট হতে ফোনটা বের করে হাতে নেয় চঞ্চল রমণী। ইনস্টাগ্রামে ঢুকে পালকের রিসেন্ট আপলোড করা ছবি সাথে স্যাড সং শুনে সে কাটাঘায় নুনের সিটার মতো কমেন্ট করে। দুটো গা জ্বালানো টেক্সট দিয়ে মুখ টিপে হেসে সরাসরি স্কেচ বুকে চলে যায় সেখানে আঁকিবুকি শুরু করে নিজ মনে। আর এর মাঝে পুরুষালী স্বর ভেসে আসে, অন্তি কাম হেয়ার। অন্তি আঁকিবুকি থামিয়ে চোখ তুলে তাকাতে দেখতে পায় নেভিয়ান সাহেব তাকে কোর্টে ডাকছে, ব্যাডমিন্টন খেলার জন্য জানাচ্ছে সাদরে আমন্ত্রণ। এতক্ষণ চুপচাপ বসে থাকা সমাপ্তি ঘটতেই চোখে মুখে উচ্ছ্বাস ভেসে ওঠে চঞ্চল চুরইয়ের। ফোনটা বন্ধ করে উঠে দাঁড়ায় সে। গ্যালারি হতে ধূপধাপ নেমে সরাসরি চলে যায় কোর্টের দিকে। অন্তিকে আসা দেখে আদনান মাইয়াত নিবিড় নিজ দায়িত্বে কোর্ট ছেড়ে দেয়। ম্যানার্স কিংবা অন্তির প্রতি রেসপেক্ট তাদের প্রস্থানের মূল কারণ। নিজেদের সরঞ্জাম গুছিয়ে চলে যাওয়ার উদ্যত নিতে সিক্তকে ফোন কেটে বলে, ব্রো আজকে রাতে পার্টিতে তাহলে জোস কাঁচের বোতল। সিক্ত কথা শেষ করতে দেয় না তাদের, তার আগেই শান্ত গলায় বলে, আই ডোন্ট ডু ড্রাগস। ও সরি ব্রো, গট ইজ মেইন এডিকশন। আদনান মাইয়াদের পিঠ চাপড়ে দিয়ে চাপা উচ্ছ্বাসে কথাটা বলে। সিক্তের উদ্দেশ্যে চোখ টিপ মেরে হাসতে হাসতে প্রস্থান নেয় সেখান থেকে। অন্যদিকে সিক্ত নিরত্তর ভঙ্গিতে চেয়ে থেকে বন্ধুদের লেগ পুল হজম করে নিজ কার্যে মত্ত হয়। অন্তি কোর্টে হাজির হওয়া মাত্র হাঁটু মুড়ে বসে সিনিকার্সের ফিতা আরও একটু শক্ত করে বেঁধে নেয়। হুডির হাতা ফোল্ড করতে করতে কোনি অবধি গুটিয়ে নিয়ে নিজেকে বেশ ভালোভাবে প্রস্তুত করে তোলে। ব্যাডমিন্টন খেলায় বেশ পারদর্শী সে। অনেক আগে হতেই রপ্ত করা মেয়ে হিসেবে লাফালাফি, দৌড়াদৌড়ি, মারামারি, ড্রাইভিং এসব বিষয়ে কয়েক কদম এগিয়ে চঞ্চল চুরই। এসবে নেই তার কোনোভাবেই। শিখতে এগিয়ে এসে আরও একটা র্যাকেট বাড়িয়ে দেয় তার পানে। শীতল কণ্ঠে বলে, ম্যাম আর ইউ রেডি? ইয়েস আই অ্যাম। দুজন দুপাশে গিয়ে দাঁড়ায়। অন্তির সার্ভিসের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। দুজনে বেশ দক্ষির কায়দায় সামলায় শাটল কর্ক। খেলার মাঝে অন্তি সন্দেহ মাখা চাহনি নিক্ষেপ করে বলে, আপনার কি কোনোভাবে অ্যালকোহলের সাথে জড়িত? কখনই না। সিরিয়াসলি? হোয়াই নট? আদনান ভাইয়ের কথা মজা করেছে বাই এনি চান্স? ডোপ টেস্টে অ্যালকোহল ধরা পড়লে সাগরের মধ্যে চুবিয়ে সোজা চাকরি থেকে আউট করে দিবে। আমার তো মনে হচ্ছে আপনারা নিজেরা যেসব পার্টি থ্রো করেন উইকেন্ডে, সেখানে
রিফ্রেশমেন্টের জন্য পার্টি থ্রো করা হয়, এর বাইরে কোনো কিছুই না। শিখতে একটা সহজ শট অন্তি রিসিভ করতে পারে না। শাটলকর্ক ফ্লোর হতে তুলে নিক্ষেপ করার পূর্বের মুহূর্তে সরু চোখে তাকে বলে, ইজ ইট ট্রু? সিক্ত হতাশা মাখা চাহনিতে আশেপাশে তাকে বলে, ম্যাম প্লিজ আমাকে প্যাচিয়ে ফেলবেন না, কেউ শুনলে সোজা আমার নামে রিপোর্ট করবে স্যারের কাছে, আবার মেডিকেল টেস্ট করাতে হবে তখন। অন্তি ফিক করে হেসে ওঠে সিক্তের অসহায় কণ্ঠ শুনে। মাথা নাড়াতে নাড়াতে খেলায় মনোযোগী হয়ে বিজ্ঞের ন্যায় বলে, ওকে বিশ্বাস করলাম, নিন। ঘড়ির কাঁটায় বেজে যায় 7:30। তখনও চলমান দুজন কপতির ব্যাডমিন্টন লড়াই। র্যাকেটের ধূপধাপ শব্দে মুখর ইনডোর এরিয়া। সিক্ত খুব স্বাভাবিক ভঙ্গিতে ট্র্যাকেল দিচ্ছে তার প্রতিপক্ষ রানীকে। শরীরী ভাষা তার একদম শিথিলতায় ঘেরা। ক্ষিপ্রতার বিন্দুমতো লেশ নেই মুখরেখায়, বরং ঠোঁটের কোনো সূক্ষ্ম হাসি লুকোচুরি খেলে যাচ্ছে তার চুরি পাখির প্রতিক্রিয়া দেখে। বেচারি বেশ সিরিয়াস ভঙ্গিমায় খেলে যাচ্ছে। প্রতি স্টেপে নেভিয়ান সাহেবকে হারানোর জন্য কায়দা খুঁজছে, কিন্তু পারছে না কোনোভাবেই। ঘর্মাক্ত লাল মুখে অন্তি সপ্তমবারের মতো ব্যর্থ হয়। শাটল কর্ক হাতে তুলে লম্বা লম্বা করে শ্বাস টেনে গম্ভীর কণ্ঠে বলে, কর্কের সাথে কি আপনার ম্যাগনেটিক আকর্ষণ আছে? শর্ট মিস হচ্ছে না কেন বুঝতে পারছি না। একটু কম কম ভালো খেলেন, সব শট মারতে হবে কেন? সর্বনিম্ন স্তরে আসি, এর চেয়ে খারাপ খেলা হয় না আমার। অন্তি হাতের ক্রিয়া থামিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকায় নেভিয়ান সাহেবের কথা শুনে। কপালের ঘাম মুছে থমথমে গলায় বলে, ইনডাইরেক্টলি বলতে চাইছেন আমি খারাপ খেলি? মোটেই না, ইউ আর ডুইং গ্রেট। মুভমেন্ট একদম প্রফেশনাল প্লেয়ারদের মতো। প্রতিদ্বন্দ্বীর থেকে প্রশংসায় অন্তির মন গলে বোধ হয়। সামান্য ঠোঁট বাঁকিয়ে সে পুনরায় খেলায় মত্ত হয়ে ওঠে। নিজের ঝুলিতে পয়েন্ট বাড়ানোর জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে শাটল কর্ক মারে। এদিক ওদিক দৌড়ে চলে, কোনো অবস্থাতেই সে এবার ছাড় দিবে না। সিক্তের প্রতিটা শট সে চতুরতারভাবে সামলাতে চেষ্টা করে। এর মাঝে সিক্তের প্রথম মিস হয় একটা শট। স্লোলি ট্র্যাকল করতে গিয়ে সোজা গিয়ে লাগে নেটে। অন্তি পয়েন্ট পেতে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠে, হাত মুঠো করে দৃঢ় গলায় বলে, ইয়েস, ওয়েল ডান ম্যাম। সময়ের সাথে তাল মিলিয়ে শেষ দিকে সিক্ত নিজের শট পরিবর্তন করে, অন্তির জন্য সফট ক্লিয়ার করে যাতে সে সহজে মারতে পারে। অন্তির বেকায়দায় মারা সবগুলো শট সে সুন্দরভাবে তুলে দেয়। নিজস্ব ট্রাকল একদম জিরোতে এনে তার চুরি পাখির পয়েন্ট নিজস্ব সমতায় নিয়ে আসে। সিক্তের খেলার ভঙ্গিমায় পরিবর্তন অন্তির বোধগম্য হয়। থমথমে গলায় বলে, ডোন্ট প্লে লুজ, আই এম সিরিয়াস। সিক্ত হাসতে হাসতে জবাব দেয়, আই এম অলসো সিরিয়াস। ঘড়ির কাঁটা 8টার আশেপাশে গিয়ে থামে, আর এর মাঝেই 10-9 পয়েন্টে জিতেছে অন্তি। যদিও নেভিয়ান সাহেবের শিথিলতা তার জয়ের পথটাকে সুগম করে দিয়েছে, তবুও নিজস্ব চেষ্টা তার শতকে শতক ছিল। আর এতেই ভীষণ খুশি মেয়ে। দৌড়ে গিয়ে তার নেভিয়ান সাহেবকে জড়িয়ে ধরে সে। সিক্ত এক লহমায় অন্তিকে শূন্যতে তুলে ধরে দু হাতে চক্রাকারে ঘুরিয়ে আনে। অন্তিম মুখ নিচু করতেই নাকের ডাগায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, কংগ্রাচুলেশন ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। খেলাধুলার পর্বের সমাপ্তি ঘটে। প্রয়োজনীয় সব সরঞ্জামাদি গুছিয়ে কোয়ার্টারের উদ্দেশ্যে হাঁটতে থাকে দুজন। দূর হতে দেখা যায় তাদের এক মিষ্টি মুহূর্ত। চঞ্চল পাখিটার পিছন পিছন হাঁটছে তার নেভিয়ান সাহেব। হাতে আগলে রেখেছে তার চড়ুই পাখির পরনের হুডি। অন্যদিকে তার চড়ুই পাখি গরমে ঘামে লাল মুখরেখায় ওয়াটার পট হাতে নিয়ে ঢোকে পানি সাবার করতে করতে সামনে হেঁটে চলেছে। ফোন, হুডি সমস্ত কিছু নেভিয়ান সাহেবকে গোছিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে হেঁটে চলেছে সে গন্তব্যে। সকাল 8:45। ভোরের আদোমাখা কুয়াশা কেটে গিয়ে সোনারোদ পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে। শাওয়ার শেষে ফ্রেশ হয়ে অন্তিকে নিয়ে সিক্ত এসেছে নোঙর বাঁধা নেভির সুসজ্জিত টহল জাহাজে। জাহাজের উপরিভাগে ডেকের খোলা জায়গায় একটা সাদা ধবধবে টেবিল ক্লথ বিছানো। টেবিলের সকালের নাস্তা সাজানো হয়েছে। সেখানে সব আছে নানান রকম খাবারের পদ, তাজা ফুলের রস, চিকেন
সসেস, অমলেট, ঘিয়ে ভাজা সুজি দিয়ে হালুয়া, অল্প তেলে ভাজা পরোটা, সবজি, পাশেই সিরামিকের প্লেটে ধোয়া ওঠা গরম চা রাখা। শাওয়ার শেষে ভেজা চুল অন্তি হাতে ফলের জুস নিয়ে দাঁড়িয়ে আছে জাহাজের রেলিং ঘেঁষে। পরনে তার গাঢ় কমলা রঙের লং কুর্তি, সাথে ক্রিম প্যান্ট, গলায় পেঁচানো হালকা সবুজ ফ্লোরাল প্রিন্টেড স্কার্ফ। সতেজ মুখরেখায় প্রকৃতির এক অবাধ সৌন্দর্য গলৎকরণ করে যাচ্ছে সে। চোখের সামনে দিগন্ত বিস্তৃত টলটলে জলরাশি। শান্ত এই জলরাশিতে আকাশের নীল রং আয়নার মতো ভাসছে। নিজ দিকে তাকালেই যেন নিজের স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে উঠবে। পাহাড়ের বুকে সবুজ গাছগুলোর পাতায় রোদের ঝিলিক বয়ে যাচ্ছে। বাতাসের কলকল মাখা সুরে বুনো পাখিরা গান গেয়ে উঠছে ডালে ডালে উড়ে বেরিয়ে। চঞ্চল রমণী ভীষণ ইচ্ছে করে পাখিদের মতো ডানা মেলে উঠতে, ওই দূর পাহাড়ে উঠে ছোট্ট গাছটার কাছে যেতে। ওখানে গেলে নির্নিমেষ সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে। প্রকৃতির সাথে অনবদ্য এক সখ্যতা তার মনে প্রাণে। মিশে যেতে সময় লাগে না একটুও। পাহাড়ি বাতাসের ঝাপটায় অন্তির চুল উড়ে বেড়ায় দাপিয়ে। দৃষ্টি তার একদম স্থির, হাতে থাকা ফ্রুট জুসটা একইভাবে ধরে রাখা। প্রকৃতির মায়াজাল তাকে এক গভীর ঘোরের মধ্যে নিয়ে গিয়েছে। মনে হচ্ছে সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে, আর সে ভেসে বেড়াচ্ছে পেজো তুলো মেঘের কোলে ওঠে সবুজ সঞ্চারিণী রাজ্যে দখল করতে। সিক্ত ফোনে কথা শেষ করে নাস্তার প্লেট থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে অন্তির পিছনে এসে দাঁড়ায়। উচ্চতায় বেশ ফারাক হওয়ার কারণে তার চড়ুই পাখিকে সে মাঝখানে রেখে বাম হাতে রেলিং ধরে বেষ্টনী তৈরি করে রাখে। নাকে সুপরিচিত পারফিউমের সুঘ্রাণ আসতেই অন্তির ঘোর কেটে যায় সঙ্গে সঙ্গে। প্রকৃতির রাজ্য হতে বেরিয়ে সে ঘাড় ঘুরিয়ে মাথা তুলে তাকায় তার নেভিয়ান সাহেবের দিকে। ডিপ নেভি ব্লু টি শার্ট পরনে শান্ত মুখভঙ্গির সুপুরুষ সাহেবকে দেখা মাত্র তার ঠোঁটে নির্মল হাসি বয়ে যায়। সুপুরুষ সাহেব সামনের দিকে দৃষ্টি রেখে আপেল খেতে ব্যস্ত। চারপাশে এই কঠিন বেষ্টনী তার কাছে খুব স্বাভাবিক কিছু। অন্তি আরেকটু পিছিয়ে গিয়ে সুঠাম বুকের সাথে নিজের পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। তার জীবনের শক্ত পিলার হচ্ছে নেভিয়ান সাহেব। চোখ বন্ধ করে যেখানে সে পিছু হটতে পারে, ফ্রুট জুসে হালকা চুমুক টেনে দেখতে থাকে অদূরে ভাসমান সাম্পান নৌকাগুলোকে, যার ছোট ছোট ঢেউ এসে লাগছে নদীর কিনারা জুড়ে। সূর্যের রৌদ্রস্নাতে মুখর আদলটা আরো মোহনীয় হয়ে ওঠে চঞ্চল এই পাখিটার। শূন্য জীবনে হুট করে এত পরিপূর্ণতা বাস্তবতাটাকে কেমন স্বপ্নের মতো রাঙাচ্ছে। সতেজতায় ডুবানো ওই নীল আকাশ, এই নীল জলরাশির বুকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কিচ্ছু পাইনি জীবন থেকে আমি, সব পেয়েছি জীবনে। দেখো তোমরা প্রকৃতি ও প্রিয় মানুষ দুটোই আমার দখলে। নিজেদের মাঝে নিরন্তর মৌনতা বজায় শিখত নিজেই। দূরে পাহাড়ের খোঁজে আটকে থাকা মেঘের দিকে আঙুল উঁচিয়ে জুম পাহাড় দেখা অন্তিকে। জাহাজের নানা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেয়, সমুদ্রের গল্প শোনায়, নানা রঙের পাথরের সাথে পরিচয় করায় তার অর্ধাঙ্গিনীকে। ছোট ছোট আদুরে আলাপে জমে ওঠে তাদের সকালের স্নিগ্ধ মুহূর্ত। অন্তি শান্ত বালিকা হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে সব কথা শুনে যায় তার নেভিয়ান সাহেবের। অপরূপ বর্ণনা শুনে একটু সুযোগ পেলে হারিয়ে যায় আবারও ঘোরের মাঝে। চলমান এই গল্প স্বল্পের মাঝে শিখতের ফোন বেজায় ভাইব্রেশন তোলে হুট করে। পকেটে ফোনটা রিসিভ করা মাত্র বলে ওঠে, ওকে আই এম কামিং। অন্তি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় শিখতের পানে, জড়তামাখা গলায় বলে, ডিউটি কল? না, রিয়ার অ্যাডমিরাল স্যার এসেছে, দেখা করতে হবে। আচ্ছা যান, আমি এখানে থাকি। সিক্ত পকেটে ফোন রেখে অন্তির হাতে জুসের গ্লাসটা রেখে দেয়। উড়ন্ত এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে মৃদু হেসে বলে, তোমার সাথে মিট করাবো। আমি? কেন? কারণ তুমি আমার ওয়াইফ। আসো।
দুপাশে সারি সারি সোফা, মাঝখানে কাঁচের সেন্টার টেবিল। এসি চলছে মৃদু ভালো পাওয়ারই, তবু মৃদুমন্দ ঘামছেন এরশাদ সাহেব। সামনে বসা দুজন সদ্য বিবাহিত কাপল দেখে ভেতরে ভেতরে সে বেশ শকড হয়ে পড়েছেন। পারছেন না মুখ ফুটে কিছু বলতে, এদিকে বিশ্বাসও করতে পারছেন না কোনোভাবেই সিক্ত বিয়ে করেছে এবং সে বিবাহিত। স্যার, আর ইউ ওকে? ইয়েস আই এম। এরশাদ সাহেব নিজেকে ধাতস্থ করতে টেবিলের উপর রাখা গ্লাস হতে পানি পান করেন। গলায় বাধাইকৃত টাইটা হালকা টেনে কণ্ঠ পরিষ্কার করে বলেন, হুটহাট এরকম বিয়ের রিজনটা কি ফাইরাস? স্যার, হুটহাট বিয়ে হয়নি, ঠিকভাবেই হয়েছে। সিক্তের জবাব শুনে অন্তি দৃষ্টি নিচুতে রেখে মেসের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে, মনে মনে বলে, নাদান সিক্ত, তোমার বিয়ের কাহিনী শুনলে তোমার স্যার জ্ঞান হারাবে। বাহ, তাহলে আমরাই বাদ পড়ে গেলাম। একদম ঘরোয়াভাবে বিয়ে হয়েছে, এর কারণেই মূলত পোস্ট ওয়েডিং রিসেপশন আপনাদেরকে নিয়ে করা হচ্ছে। ও আচ্ছা। এরশাদ সাহেবদের মুখে কালো আধার সে ঘনঘটা হয়ে আছে। যে ফুরফুরে উদ্যম মেজাজ নিয়ে শিখতে সাথে দেখা করতে এসেছিলেন তিনি তা একদম মাটিতে মিশে গিয়েছে। স্যার, লেডিস নাইট ইভেন্টে এক্সপেক্ট করেছিলাম আপনি ম্যামের সাথে ভিজিট করতে আসবেন। জরুরি একটা কাজ ছিল, সেজন্য আসতে পারিনি, না হলে আসতাম অবশ্যই। আইসি। এরশাদ সাহেব নিজের ভিতরে দ্বিধাদ্বন্দ্বের পাহাড়গুলিকে এক পলক অন্তির দিকে তাকায়, সাবলীল ভঙ্গিমায় জিজ্ঞেস করে বলেন, সরি, একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি আমি তোমাদের? শিওর স্যার। তোমাদের এটা লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ? অন্তি সিক্ত পরস্পর এক সেকেন্ডের জন্য মুখ সাহসি করে। দুজনেই কেউ বুঝতে পারে না এটার একুরেট অ্যান্সারটা কি দেওয়া উচিত। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি ফোর্স ম্যারেজ, সবগুলি তো হালকার উপর দিয়ে ঝাপসা হয়ে গিয়েছে তাদের উপর। দুজনের আনকোরা মনোভাব দেখে এরশাদ সাহেব গলা ঝেড়ে বলেন, সরি, মেবি আই গট এ লিটল টু পার্সোনাল উইথ দ্যাট কোশ্চেন। সিক্ত ঠোঁটের ওপর ঠোঁট চেপে শান্ত চোখে তাকে বলি, ইটস ওকে স্যার, মিক্সড ম্যারেজ আমাদের। হোয়াট, মিক্সড ম্যারেজ? ইয়েস স্যার। এরশাদ সাহেব চোখ হতে চশমা খুলে ফেলেন, কপাল সামান্য কুঁচকে বলেন, হোয়াট ডু ইউ মিন বাই মিক্সড ম্যারেজ? সরি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি স্যার, মিক্সড ম্যারেজ একটু ইউনিক টাইপের, ইচ্ছা অনিচ্ছা কিছুটা জোর করা, সব কিছুর কম্বাইন্ড প্যাকেজের আর কি। বিয়েটা ঠিকমতো হয়েছে তো? শিওর স্যার, সব কিছু শরীয়তভাবেই হয়েছে। এরশাদ সাহেবের চোখে মুখে বিস্ময়ের ঢেউ খেলে যায়। আগ্রহী মনোভাব কমিয়ে ধীর গলায় বলে, ও আচ্ছা, ভালো, তোমার পরিবার উপস্থিত ছিল? জি স্যার। তাহলে তো সবার সম্মতিতেই বিয়ে হয়েছে। জি। এরশাদ সাহেব হাতঘড়ির দিকে তাকিয়ে সময় পরখ করেন, নিজের অস্বস্তি কাটাতে মুখে জোরপূর্বক হাসি টেনে বলেন, ওকে, পরিচয় হয়ে ভালো লাগলো। তোমরা তোমাদের মতো সময় কাটাতে পারো। সরি ফর ডিস্টার্বিং। নো প্রবলেম স্যার। সিক্ত অন্তি এরশাদ সাহেবের সাথে সাথে উঠে দাঁড়ান। করমর্দন সেই সাথে বিদায়ী অভ্যর্থনা জানিয়ে সিক্ত অন্তি বেরিয়ে যেতে এরশাদ সাহেব পকেটেতে ফোন বের করে তার মিসেসকে ফোন করেন। জুথি মামুনি হঠাৎ করে এতটা ভেঙে পড়ার কারণটা হয়তো আমি ধরতে পেরেছি আতিয়া, কারণটা জানতে ইচ্ছুক। এরশাদ সাহেব লম্বা করে শ্বাস ফেলে বলেন, ফাইরাজ ইজ ম্যারিড নাও। ফোনের অপর পাশ হতে কিছুক্ষণের নীরবতা ভেসে আসে। কিছু সময় পেরোতেই অবাক গলায় বলেন, কি বলছো? ইয়েস, মাত্র ওয়াইফের সাথে পরিচিত হলাম, আমি নিজেও শকড। এই কারণে জুথির এই অবস্থা। মেয়েটা দিন দুনিয়া ভুলে গিয়েছে, কারোর সাথে কথা বলে না, ভার্সিটিতে যায় না, সব কিছু থেকে নিজেকে সেপারেশন রেখেছে। জেসমিনকে বলো তাড়াতাড়ি ঢাকা থেকে ওকে চট্টগ্রামে নিয়ে আসতে, মেয়েটা মেন্টাল ডিসঅর্ডারে ভুগতে ভুগতে শেষ হয়ে যাবে। ফাইরাজ কি কাজটা ঠিক করলো? আই হ্যাভ নাথিং টু সে, জাস্ট নাথিং টু সে। মাথা কাজ করছে না আমার। ফাইরাজের বাবা মা একটাবার জানাতে পারতো আমাদের। ফাইরাজের মা নিজে জ্যোতিকে পছন্দ করেছিল তার ছেলের জন্য, আমাদের হালকা আভাসও দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, জ্যোতি ফাইরাজকে ভীষণ ভালোবাসে। এই মেয়েটার এখন কি হবে বুঝতে পারছো তুমি? এরশাদ সাহেব শক্ত চোখ মুখ নিরুত্তর থেকে ফোন কেটে দেন। অটল দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলেন, এভাবে আমার ভাগ্নিটাকে কষ্ট দিয়ে ঠিক করনি তুমি ফাইরাজ, মোটেও ঠিক করনি। শান্ত বিকেল,
সূর্য নিজেকে পাহাড়ের আড়ালে লুকানোর প্রস্তুতি নিচ্ছে সাড়ম্বরে। গোধূলির রঙিন আভা ছড়িয়ে পড়েছে কাপ্তাই হ্রদের জলে। সবুজ বনানীর চূড়ায় নির্জন এক কাঁচা রাস্তায় গহীন অরণ্যের আশপাশ এক্সপ্লোর করতে করতে পাশাপাশি হেঁটে চলেছে অন্তি সিক্ত। মূল রাস্তা ছেড়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়েছে তারা। পিছনে তাকালে পথ খুঁজে পাওয়া যায়। নিজের পেইন্টিংয়ের জন্য অন্তি নেভিয়ান সাহেবকে বানিয়েছে ফটোগ্রাফার। বন্য গাছ, লতায় পাতায় আবৃত পাহাড়, ছোট ছোট হ্রদ সবকিছুকে করেছে ক্যামেরাবন্দি। এর মধ্যে হতে বেছে বেছে সুন্দর দৃশ্যগুলো নিজ হাতে জল রঙে রাঙাবে সে। ক্যাপচার দ্য সফট ইভিনিং লাইটস। অলরেডি 7টা। ওকে। অন্তি পাহাড়ের পাদদেশে বয়ে চলা একটা ছোট্ট ঝর্ণার কাছে গিয়ে দাঁড়ায়। সুন্দর ভঙ্গিমা করে প্রফুল্ল গলায় বলে, ওয়াটারফল অফ সেন্টারে থাকবে, নট ডিরেক্টলি ইন দ্য মিডল, অ্যান্ড টেক শিওর দ্য সানফ্লাওয়ার ইজ সাবটেল, নট ওভারহেলিং দ্য শার্ট। সিক্ত ফোন হাতে অন্তির বর্ণনা অনুযায়ী কিছু অথেন্টিক ছবি তুলে দেয়। তার চঞ্চল চুরি উদ্যম সবুজ বন পেয়ে একদম ছন্নছাড়া হয়ে উঠেছে। চোখ মুখে একরাশ তৃপ্তটা ঠিকরে বের হচ্ছে, যেন কিচির মিচির আওয়াজ তুলে কোথায় কিভাবে ছবি উঠবে ভেবে অস্থির। সিক্ত চুপচাপ তার চুরি পাখিকে অবজার্ভ করে যায়। মেয়েটার প্রকৃতিকে এত সুন্দরভাবে ফিল করার গুণটা তাকে মুগ্ধ না করে পারে না। এত সূক্ষ্মভাবে সে নিজেও কখনো প্রকৃতিকে বিশ্লেষণ করে না। বিভিন্ন পাতার রঙগুলোকে পর্যন্ত আইডেন্টিফাই করে না, যেমনটা করে যাচ্ছে তার চুরি পাখি। কেমন লাগছে? ডাইনামিক ফিল হচ্ছে। পিকচারগুলো ঠিক আছে? অন্তি খানিকটা পা উঁচু করে সিক্তের ফোনের দিকে তাকিয়ে ঠোঁট চোখা করে বলে, মোটেও ভালো হয়নি, আরও ভালো করতে হবে। ইয়েস, আপনার ছবি তোলার কোয়ালিটি ভালো নয়, ডিলিট করে দিই তাহলে। অন্তি খপ করে সিক্তের হাত হতে ফোন নিয়ে নেয়। শস্যব্যস্ত হয়ে চোখ জোড়া বড় বড় করে বলে, ভালো হয়নি বলে ডিলিট করতে হবে কেন? আছে থাকুক না, আপনাকে কি ডিস্টার্ব করছে নাকি? সিক্ত দুহাত কোমরে রেখে ঠোঁট চেপে হাসে তার চুরি পাখির কাণ্ড দেখে। অন্তি নেভিয়ান সাহেবের হাসি দেখা মাত্র সামনে ঘুরে দাঁড়ায়, হাঁটা ধরে নিজ মনে। ফোনের দিকে এক পলক তাকিয়ে সে নিজেও চোরা হাসি হাসে নিভৃতে। মোটামুটি ফটোগ্রাফি শেষ করে পাহাড়ের বুকের বাঁকের মুখে এসে দাঁড়ায় দুজন। সামনে দুটো রাস্তা, কোনটায় যাবে চুজ করার মাঝে হঠাৎ নির্জনতা চিরে ঠাঠা করে পরপর দুটো বুলেটের শব্দ ভেসে আসে কানে। বুনো ডালে বসা বাঁধা কাকের দলগুলো কাকা তীব্র আওয়াজ তুলে উড়ে যায় ডানা মেলে। হাহাকার মিশ্রিত করুণ এক সুর ভেসে আসে তাদের কণ্ঠধ্বনি হতে। সিক্ত সতর্ক ভঙ্গিতে অন্তির হাত ধরে নিজের আড়ালে নিয়ে আসে তৎক্ষণাৎ। চারদিকে থমথমে নীরবতা নেমে আসার মাঝে তীক্ষ্ণ চোখে আশপাশে নজর বুলে আসে। বুলেটের শব্দ ভেসে আসার উৎস খুঁজতে তৎপর হওয়ার মাঝে অন্তির দিকে নরম দৃষ্টিতে তাকাতেই অন্তি কপাল ভাঁজ করে বলে, আই থিঙ্ক পাখি শিকার করতে বেরিয়েছে কেউ। হঠাৎ বিষণ্ণতার মাঝে অন্তির পজিটিভ মনোভাব সন্তুষ্ট হয় সিক্ত, কেননা বিপদের সময় এই গুণটা খুব প্রয়োজনীয়। মেয়েটার চোখে মুখে তেমন ভয়ের কোনো লেশ পায় না সে। সব মেয়েই যে দুর্গম পরিস্থিতিতে ভীতু হয়ে উঠবে না, এই ধারণাটা সত্যি হয়ে যায় সিক্তের কাছে তার চুরি পাখিকে দেখে। তবে তার চতুর মস্তিষ্ক খুব ভালোভাবে ঠাউর করতে পারছে এটা মোটেও শিকারি করার মতো গুলি ছিল না। শটের দিক বলছে উদ্দেশ্য প্রণোদিত। 1 মিনিট স্টে করতে পারবে এখানে? পারবো, বাট কোথায় যাবেন আপনি? একটু সামনেই, সিরিয়াস কিছু, নাথিং, জাস্ট অবজারভেশন। ওকে। চতুর্দিকে সমান দৃষ্টি রেখে সিক্ত দ্রুত পায়ে এগিয়ে যায় জঙ্গলের ভিতরের দিকটাতে। প্রতিটা স্টেপ সে হিসেব করে ফেলে। উঁচু টিলার ওপরে পা রেখে কিছু সেকেন্ড স্থির মস্তিষ্কে পর্যবেক্ষণ করতে করতে হুট করে দক্ষিণ দিকে ছোট্ট হ্রদের ওপারে শৃগাল নজর ফেলে। গাছের শুকনো পাতা নড়াচড়া হলেও বাতাসের দোহাইয়ে নজর সরায় না সে। না হয় বিভ্রান্ত একইভাবে দৃষ্টি বজায় রাখে সেদিক পানে। গাঢ় সবুজ রঙের
কমব্যাট পোশাকের মতো কিছু একটা পরনে একজন আগন্তুক, হাতে একটি ছোট্ট হ্যান্ড গান। হ্রদের ওপারে জঙ্গল দিয়ে হেঁটে যেতে যেতে সিক্তের দিকে তাকিয়ে থাকে সে। ঠিক সেই মুহূর্তে সিক্ত তার দিকে নজর ফেলে। চোখাচোখি হয় পরস্পরের। এক মুহূর্তে দুজনের চোখের মাঝে এক অদৃশ্য যুদ্ধ খেলে যায়। আগন্তুক লোকটি মুখ ভার করে হ্যান্ডগান উঁচিয়ে কিছু একটা ইশারা করে বসে সিক্তকে মুখরেখায় প্রখর রহস্যের ছাপ ভেসে ওঠে তার। সিক্ত ইশারার অর্থ বুঝতে পেরেই চোখ জোরে ফুটে তোলে একরাশ দৃঢ়তা। ঠোঁটের কোণে বিদ্রুপ ভাব এনে ধীর গলায় বলে, ব্লাডি বাস্টার্ড। আগন্তুকটি জঙ্গলের মধ্যে দিয়ে মিশে যেতে সিক্ত নিজ পথে পা বাড়ায়। যেতে যেতে ফোনে ছোট্ট একটা বার্তা টাইপ করে সে দ্রুত হাতে। বার্তাটা লেখা শেষ হতে সরাসরি পাঠায় কমান্ডিং স্যারকে। অতঃপর ফোন পকেটে পুরে নেমে যায় সমতলে। ম্যাম, ভয় পেয়েছিলেন? অন্তি ঘুরে তাকায় পিছনে। সিক্তের আগমন দেখে হাতে ডাল ফেলে জোর গলায় বলে, সরি স্যার। অন্তি একটু কমই ভয় পায়। রিয়েলি? ইয়েস। শিওর? সিক্তের ধেয়ে আসা দেখে অন্তি খিলখিলিয়ে হেসে সামনে পথে দৌড় লাগায়। উঁচু নিচু ঢিলা অবাধে পেরিয়ে যায় সে। নেভিয়ান সাহেবের হাতে ধরা দিবে না, পায়ের গতিও বাড়ায় বেশ। দুজন মানবী জঙ্গল গাছপালা পেরিয়ে একে অপরের পিছু ধরে ছুটে চলে সামনে। সিক্ত অন্তির দৌড়ের ক্ষিপ্রতা দেখে অবাক না হয়ে পারে না। এইমের মুভমেন্ট একদম টপ লেভেলের। নাগাল পেতে বেশ সময় লেগে যায় তার। দৌড়াতে দৌড়াতে খোলা এক প্রান্তরে আসা মাত্র সিক্ত পাকড়াও করে ধরে ফেলে অন্তিকে। কোমর পেঁচিয়ে নিজের সঙ্গে জড়িয়ে নেয় সে। অন্তি হাসতে হাসতে মাথা নিচু করে নিজেকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু পারে না কোনোভাবেই শক্ত বেষ্টনী ভেদ করতে। চঞ্চল চুরুইকে সোজা করে নিজের সামনে দাঁড় করায় সিক্ত। মুখোমুখি দুজনের প্রবল শ্বাস নির্গত হতে থাকে অবাধ ধারায়। দুজন দুজনের পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। অতঃপর নেভিয়ান সাহেব নিচু স্বরে মুখ করে ফিসফিস করে বলে, মাই ওয়াইফি জীবনের প্রত্যেকটা স্টেপে নিজের এই স্ট্রং অ্যাটিটিউড ধরে রাখবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক, ওকে? অন্তি পলকহীন চোখে তাকিয়ে থেকে মৃদু হাসে, আলতো করে মাথা নাড়িয়ে সায় জানায় নেভিয়ান সাহেবের অদম্য কথার বাণীতে। সিক্ত অন্তির দিকে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে যায় ওষ্ঠের পানে। দূর পর্বতের মাঝে সূর্য ডোবার মুহূর্তটাকে লক করে ফেলে সে নিমেষেই। লালচে আবির রাঙা লগ্নে সূর্যকে একদম মাঝখানে সাক্ষী রেখে অন্তির ওষ্ঠে চুমু খায় সে প্রগাঢ় চিত্তে। অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলে, সাহসী স্বীকারোক্তির পুরস্কার। 9 সেপ্টেম্বর সকাল 10টা রাঙামাটিতে 3 দিনের সফর শেষে কাল রাতে ঢাকায় ফিরেছে অন্তি। ফেরামাত্র মত্ত হয়েছে নিজস্ব কাজে, অথচ আগামী সপ্তাহে আবারও যেতে হবে তাকে রাঙামাটিতে। নেভিয়ান সাহেবের অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়েছে, মিলেছে পারমিশন পোস্ট ওয়েডিং রিসেপশনের। শিখতে ইচ্ছে ছিল এই কয়েকটা দিন তার চুরি পাখিকে নিজের কাছে রাখার, কিন্তু চঞ্চল চুরি তার দেখিয়েছে নানান বাহানা। নিজস্ব কিছু কাজের ফিরিস্তি দিয়ে চলে এসেছে ঢাকায়। অন্যদিকে পার্সোনাল কাজের ইস্যুতে সিক্ত তাই আর দেয়নি বাধা, জানতে চায়নি কি কাজটা চুরি পাখির। ফেরার সময় অন্তি ভেবেছিল হয়তো নেভিয়ান সাহেব জানতে চাইবে কি কারণ, যেটা একজন হাজব্যান্ড হিসেবে জিজ্ঞেস করাটা খুব স্বাভাবিক। মনে মনে তাই প্রস্তুত করে রেখেছিল উত্তর, কিন্তু তাকে সর্বদা সময়ের মতো বিশ্বের চূড়ায় উঠাতে দক্ষ নেভিয়ান সাহেব জিজ্ঞাসা তো দূরে থাক, উল্টো নম্রে হেসে মাথাটায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, টেক কেয়ার টু ইয়োর সেলফ। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে সুপুরুষ সাহেবের কথা ভেবে আনমনে হাসে অন্তি। আদুরে প্রকাশ পেয়ে তার মনে বয়ে চলে ফুরফুরে হাওয়া। একটা মেয়ের জীবনে স্বামীর সমর্থন মানে পুরো দুনিয়াটাকে সহজভাবে পড়তে শেখা। ভয় জড়তাহীনতাকে বুড়ো আঙুল দেখিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা। আর কি চাই দোস্ত? আমরা কি এখন জামালপুর যাচ্ছি? পালক যেতে যেতে হাঁটার গতি কমিয়ে আনে। নাজুক দৃষ্টিতে তাকে বলে, হেঁটে হেঁটে? আরে না, সামনে গাড়ি রাখা, ঢাকার বাইরে চলে এলাম। এখানেও গাড়ির দেখা নেই, 8 ঘন্টা হলো হেঁটে চলেছে। 8 ঘন্টায় ঢাকার বাইরে আসা যায় হেঁটে হেঁটে? ইচ্ছে থাকলে সব হয়, মনের ইচ্ছেই বড় ইচ্ছা।
আমার মন বলছে আমাকে, আমি হেঁটে হেঁটে ঢাকার বাইরে চলে এসেছি। অন্তি চাপা শ্বাস ফেলে পালকের দিকে তাকায়, কপাল ভাঁজ করে বলে, উল্টাপাল্টা লজিক টানবি না, তোকে আসতে মানা করেছিলাম আমি, এলি কেন? আমি কি জানতাম হেঁটে হেঁটে সমুদ্রে পাড়ি দিবি তুই? জানলে মোটেও আসতাম না। বলেছি তো, সামনে ড্রাইভার গাড়ি নিয়ে ওয়েট করছে। আর একটু আর হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। রেগুলার এক্সারসাইজের মধ্যে হাঁটাটাকে ইনক্লুড কর। পালক চোখ কপালে তুলে অন্তির মুখে এক্সারসাইজের কথা শুনে আশ্চর্যজনিত দৃষ্টিতে তাকিয়ে বলে, মাত্র 3 দিন নেভিনের সাথে সংসার করে এসেছিস তুই, আর এর মধ্যেই স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছিস। এক্সারসাইজের কথা বলছিস, জীবনে কোনোদিন 11টার আগে ঘুম ভেঙেছে তোর? মাই গড, 3 দিনে এত পরিবর্তন! বাকি জীবন তো পড়েই আছে। তুই তো আগামাথা বদলে যাবি দোস্ত। ভবঘুরে অন্তি থেকে ডিসিপ্লিনেট অন্তি হয়ে যাবি। আমার কি হবে? অন্তি শুকনো ঢোক গিলে পালকের আহাজারি কণ্ঠস্বর শুনে। কথা পুরোপুরি মন্দ বলেনি সে। 3টা দিন নেভিয়ান সাহেবের সাথে সংসার করে এসে নিজেকে কেমন সংসারী বউ টাইপ মনে হচ্ছে তার। রাঙামাটির অফিসার্স কোয়ার্টারটাকে নিজের আপন নিবাস বলে কিছু একটা লাগছে। এছাড়া নেভিয়ান সাহেবের গোছালো কাজ, টাইমলি খাওয়া, গোসল, ঘুম সব কিছু সাথে হুট করে সে মানিয়ে নিয়েছিল। যদিও সব কাজ তার উনিই করেছে, তারপরে এত নিয়ম কানুন তো কখনো ফলো করেননি সে। গোসল, খাওয়া, ঘুম 3টাই চলতো তার নিজস্ব নিয়মে। অথচ সুপুরু সাহেবের কাছে গেলেই সব ঠিক। এ কেমন বিচার? বিয়ের পরে সবাই যে চেঞ্জ হয়ে যায়, এই হচ্ছে তার প্রমাণ। বাট আমি কখনো চেঞ্জ হব না। এই পালকই থাকবে সারা জীবন। বরং আমার সাথে যে থাকবে সেই চেঞ্জ হয়ে যাবে। এক এক্সারসাইজে এত দূর চলে যাচ্ছ কেন তুমি? যাটা কি অস্বাভাবিক? অন্তি হাঁটতে হাঁটতে লম্বা করে শ্বাস টেনে আর চোখে তাকিয়ে বলে, না ঠিক আছে, বাট এটাকে এত সিরিয়াস হবে না আর কি আছে? অন্তি কখনো চেঞ্জ হবে না। হয়ে গেছে, তুমি অলরেডি হয়ে গেছো। তোমার চোখে মুখে কেমন যেন মিষ্টি মিষ্টি ভাব নেমে এসেছে। আগের মতো গুন্ডা ভাব নেই। মনে হচ্ছে নেভিয়ান সাহেবের সমস্ত আদর সর্বশরীরে মেখে নিয়ে এসেছে রাঙামাটি থেকে। বাই দ্য ওয়ে, সে কি একটু বেশি? কন্ট্রোল ইওর স্পিচ। অবিবাহিত নারীদের এত গভীরে যাওয়া মানা। বিয়ে হোক, তারপরে নিয়ে কথা হবে। পালক চোখ জোড়া শুরু করে ঠোঁট চোখা করে, থমথমে কণ্ঠে বলে, এত বড় অপমান! আজকে বাসায় ফিরে বাবা মামুনিকে বলবো আমি বিয়ে করবে, এবং সেটা 1 সপ্তাহের মধ্যেই। বিবাহিত ট্যাগ লাগিয়ে তবেই তোর সামনে আসবো। এই না, এই সপ্তাহে না দোস্ত, সামনে ফ্রাইডেতে আমাদের পোস্ট ওয়েডিং রিসেপশন। তোকে তো যেতে হবে রাঙামাটিতে। নেক্সট উইকে বিয়ে করিস। আমি একবারই বিয়ে করতে পারছি না, আর তোরা মাসে মাসে বিয়ে করছিস। অন্তি পালকের হাত ধরে টেনে দ্রুত পায়ে এগোতে থাকে সামনে। দাঁতে দাঁত চেপে বলে, মাসে মাসে কই, সব মিলে একবারই। 2 বান্ধবী কুটুর মুটুর এমন আলাপন চলতেই থাকে। এর মাঝে হতে থাকে একে অপরের খামসি টানাটানি। বিবাহিত বনাম অবিবাহিত বিস্তর তর্ক বিতর্ক। ওদিকে সামনে ফাঁকা রোডটা পাস করলেই গাড়ি দাঁড় করানো। আর একটুখানি পথ অন্তির বাম পাশটায় পালক হাত নেড়ে নেড়ে কথার তালে খেয়ে হারানো দেয়। এর মাঝে হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা। মাঝ রোডে যেতে না যেতেই রাস্তা ফাঁকা হতে কোথা থেকে উড়ে আসে একখানা গাড়ি। ব্রেক কষে গতি সামাল দিতে দিতে সজোরে ধাক্কা এসে লাগে পালকের গায়ে। টাল সামলাতে না পেরে অস্ফুট স্বরে চিৎকার করে ওঠে পালক। চোখের পলক উল্টে যায় সে বিস্তৃত রাস্তার মাঝে। আকস্মিক দুর্ঘটনায় অন্তির সাথে সাথে গাড়ির মালিকও হতবাক। বিস্ফোরিত নেত্রে ঠাহর করতে ব্যর্থ মাত্র কি ঘটে গেল অন্তি কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ গাড়ি হতে নেমে আসে সেই মালিক। দৌড়ে এসে পালকের দিকে হাত বাড়িয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, সরি, এক্সট্রিমলি সরি। আপনার লাগেনি তো? সদ্য আহত রমণী ব্যথায় কুপকাত, হাতের কোনোই হতে চামড়া উঠে ইতিমধ্যে বের হচ্ছে রক্ত। গায়ে পায়ে ধুলো মাখা, মুখরেখা কুঁচকে সে চোখ তুলে তাকে ওপরে। বাড়ানো হাত, সেই সাথে অতিব্যস্ত আতঙ্কিত পুরুষের মুখটা দেখা মাত্র তার রূপরেখা বদলে যায় মুহূর্তেই। চোখ কোথায় থেকে আপনার? আর একটু হলে তো মার্ডার করে দিতেন। এগুলো কি ধরনের ড্রাইভিং স্কিল? অন্তি রাগান্বিত স্বরে তড়িঘড়ি করে পালক
পালককে উঠানোর জন্য এগিয়ে এলে পালক বাম হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। সামনে হাত বাড়ানো পুরুষের হাতে তার দৃষ্টি সরে না হতে চোখে চোখ রেখে সমস্ত ব্যথা নির্নিমেষ হজম করে যায় সে চুপি সারে। পালকের বেঘরে জৈনক পুরুষের দিকে তাকিয়ে থাকার ভঙ্গিমা দেখে অন্তি ভ্রুদয় বাঁকা করে পুরুষটার দিকে তাকা। অতি পরিচিত মানবের মুখটা দেখা মাত্র সঙ্গে সঙ্গে তার ভ্রুদয় সোজা হয়ে আসে। রাগান্বিত দৃষ্টি শিথিল হয়ে আসে মুহূর্তে। অবাক গলায় বলে, ভাইয়া আপনি? নাফিস অনুশোচনায় কাতর হয়ে পালককে তোলার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। বাড়ানো হাতটা আরও একটু প্রসারিত করে দেয় আহত কার দিকে, কিন্তু আহত কার সেদিকে কোনো হুঁশ নেই। শূন্য মস্তিষ্কে বাড়ানো হাতের দিকে সে পলকহীন চোখে চেয়ে থাকে, যে চোখে তার ভেসে ওঠে হাজারো কথা, হাজারো গানের সুর। রক্তাক্ত ডান হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া মুহূর্তে হৃদয়ের গহীনে আলোড়ন তোলে। তুঝে দেখা তুয়ে জানা সনম, প্যার হতা হে দিবানা সনম, अब यह से कहा जाए हम तेरे बाहों में मर जाए हम। আসসালামু আলাইকুম। একটু ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আসছে না। আমিও চেষ্টা করতেছি ব্যস্ততা থেকে কিভাবে একটু বের হওয়া যায়। প্লিজ একটু সাথে থাকবেন। ভিডিও অবস্থা অনেক খারাপ, লাইক নেই, কমেন্ট নেই, ভিডিওর ভিউ কমে গেছে। আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।